প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাস্ক নোট হতে। সাবজেক্ট চলছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998। আমরা ফাইনাল টাস্ক নোটের প্রায় শেষের দিকে আছি। প্রবলেমেটিক প্রশ্নের যে সমাধান, সলিউশন, সেটা দেখছি। গত ক্লাসে 12 পর্যন্ত আলোচনা হয়েছে প্রশ্ন। আজকে শুরু হবে সিপিসির প্রশ্ন নং 13 থেকে। একটি মোকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আর্জি প্রত্যাখ্যান হবে মর্মে আদেশ দেন। যে আপনি 21 দিনের মধ্যে পর্যাপ্ত কোর্ট ফি দেন, যদি না দিতে পারেন তাহলে কি হবে? আপনার আর্জিটা খারিজ করে দেওয়া হবে। এই ধরনের আদেশ দেওয়া হলো। ঠিক আছে। জি। এরপরে বাদী আদেশের 25তম দিনে একটি দরখাস্ত দিয়ে বলছে কি, তার মায়ের মৃত্যুর কারণে সময় মতো স্ট্যাম্প পেপার সরবরাহ করতে পারেননি। বক্তব্যে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দিতে অতিরিক্ত 7 দিন সময় প্রার্থনা করেন। তাহলে 21 দিনের কাছে 25তম দিনে আসছেন, অলরেডি 4 দিন লেট, আরো 7 দিন চাচ্ছেন, তার মানে 11 দিন লেট। তার মানে উনি 21 দিনের থেকে চলে যাচ্ছেন 11 যোগ করে 32তম দিনে জমা দিতে চাচ্ছেন। এই তো আবেদন বাদীর, তাই না? জি। তাহলে এখানে আদেশ 7-এর বিধি 11 কি এই ধরনের দরখাস্ত পারমিট করে? না। যেখানে আদালতের মানে আইনে স্পষ্ট বিধান আছে, সেই বিধান অনুসারে আদালত সেটা মানতে বাধ্য। কারণ এখানে সিপিসির আদেশ 7 বিধি 11-তে 4টি কারণে কি হয়, আর্জি খারিজ হয়। তার মধ্যে একটি কারণ হচ্ছে অপর্যাপ্ত স্ট্যাম্প বা কোর্ট ফি দেওয়া, তাই না? সেটা জি। দিতে সময় দিতে পারে আদালত সর্বোচ্চ 21 দিন, কারণ ওই বিধানে বলা আছে, ওই বিধিতে বলা আছে। তাহলে সেই আইনের বিধান মতে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় 21 দিন। উক্ত সময়সীমা কোনো মতে বৃদ্ধির সুযোগ নেই, সুতরাং দরখাস্তটি গ্রহণীয় নয়। বুঝতে পেরেছেন? জি। নতুন মামলা করতে হবে, তাছাড়া উপায় নেই। অথবা কি করতে হবে? আপিল করতে হবে। তা আপিল করার থেকে নতুন মামলা করাই ভালো, তাই না? জি। কেন আপিল করবেন? আপিলে আপনি জিতার পরে আবার বলবে যে ঠিক আছে, মামলা গ্রহণ করা হোক, 21 দিন পার হয়ে গেছে, তো কি হয়েছে, পর্যাপ্ত কোর্ট ফি দিয়ে দিক। আবার আপিল মঞ্জুর নাও তো হতে পারে, তাই না? জি। তাহলে কেন কালক্ষেপণ? তাহলে এই ধরনের 7-এর 11-তে যদি আর্জি খারিজ হয়ে যায়, তাহলে কোর্ট ফি যদি কম হয়, তাহলে নতুন মামলা দাখিল করাই ভালো। ঠিক আছে। আমি কিন্তু এখানে খুব শর্টে উত্তর করে দিয়েছি। কোর সলিউশন, আপনি এটাকে 4টা প্রকার শিখাইনি আপনাদের: প্রপার ওয়ে, জি। কাস্টমাইজড ওয়ে, অ্যাডাপটিভ ওয়ে, হ্যাস্টি ওয়ে। যে কোনো পদ্ধতিতে করেন, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। নিজের সৃজনশীলতা খাটিয়ে নিজে খাতায় এগুলো ডেভেলপ করে নেন। 2022 সালের মে মাসের 10 তারিখ, আচ্ছা একটা তারিখ দেওয়া আছে, এক্স এর সাথে ওয়াই এ মর্মে চুক্তি করে যে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। ওয়াই চুক্তির 10 দিন পর অনুমতি পায়, অনুমতিও পেল। তাহলে একটা বায়না চুক্তি হচ্ছে, তার সাথে একটা শর্ত আছে কি, যে অনুমতি পেতে হবে। অনুমতিও তো পেয়ে গেছে, তাই না? জি। কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। দেয়নি বলে তো কজ অফ অ্যাকশন সৃষ্টি হচ্ছে, না হলে তো আদালতে আসা লাগতো না, তাই না? সমস্যা তো এক পক্ষ কথা রাখে না বলেই তো সমস্যা সৃষ্টি হয়। কথা রাখলে কি আর সমস্যা হয়, তাই না? জি স্যার। জুলাই মাসের 20 তারিখ, তাহলে আমাকে আরেকটা তারিখ দিচ্ছে, মে মাসের 10 তারিখ, জুলাই মাসের 20 তারিখ, মানে 40 দিন হচ্ছে না সময়টা? এক জি। চুক্তি বলবৎের জন্য মামলা করে 90 দিন শেষ হওয়ার পূর্বেই। কোথায় চুক্তিতে 90 দিনের কথা বলা আছে না? জি। কিন্তু মামলা করছে 40 দিন পরে, মানে এখনো 50 দিন বাকি আছে। চুক্তিতে বলে আছে 90 দিন পার হলে আমি মামলা করব, তার আগে করার সুযোগ নাই। কিন্তু সে অপেক্ষা না করে, সে যদি অস্বীকার করে ফেলছে, তাহলে আমি আর 50 দিন অপেক্ষা না করে 40 দিন পরে কি করছি, মামলা করে দিচ্ছি।
তার মানে এটা কজ অফ অ্যাকশন সৃষ্টির আগে মামলা হচ্ছে এরকম মনে হতে পারে প্রবলেমটা শুনে। তাই মনে হচ্ছে কি? জি মনে করেন আপনি একজনের কাছ থেকে টাকা ধার নিলেন, 10,000 টাকা। ভাই আমি আগামী শনিবারে টাকা দিয়ে দিব। তো শনিবার আসার আগেই সে বৃহস্পতিবারে মামলা করে দিয়েছে, 2 দিন আগেই। আদালতে দাঁড়িয়ে আপনি বলতে পারেন, স্যার আমি তো শনিবারেই টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সে 2 দিন আগে মামলা করেছে। আদালত কি বলবে? মামলা যেহেতু করেই ফেলেছে, আপনি তো টাকা দিতে রাজি ছিলেন, এখন টাকাটা দিয়ে দেন, তাহলেই তো মামলা শেষ হয়ে যায়। এটা তো কমন জি সেন্স, তাই না? জি জি তাহলে তো মামলা উঠে যায়। এখন সে যদি ইগো দেখায়, না আমি দিতে চেয়েছিলাম, মামলা করেছে, আমি আর টাকা দিব না, এখন সে মামলা নড়ে নিক, তাহলে কোর্ট কি মনে করবে? কোর্ট তো বুঝেই গেছে যে টাকা পাবে, টাকা পাওয়ার বিষয়টা কোর্ট তো উপলব্ধি করতে পারবে। সে তো নিজে স্বীকার করছে টাকা দিতে চেয়েছিলাম, ফ্যাক্ট সে স্বীকার করছে না। জি ব্যাপারটা এরকম, কমন সেন্স দিয়ে বোঝালাম। এখন উত্তরে যাব। মামলাটি দায়ের করায় বিবাদী আদেশ ক্রমে, বিবাদীর আবেদন ক্রমে, বিবাদী আবেদন করছে কি, আদালত 20 সেপ্টেম্বর আর্জি বাতিলের ডিক্রি দেয়। ঠিক আছে? জি মানে বিবাদী বলছে স্যার কজ অফ অ্যাকশনের আগে মামলা করেছে, তাই কি করেছে, আর্জি বাতিল করে দিয়েছে। এক্ষেত্রে এক্স এর করণীয় কি? মানে বাদী যে কজ অফ অ্যাকশন সৃষ্টির আগে মামলা করলো, তাই না? ফল পাকার আগেই পেড়ে খাওয়া শুরু করছে। তো ফল পাকার আগে খেতে গেলে তো একটু টক লাগবেই, তাই না? জি বিচারিক আদালতের আর্জি বাতিলের ডিক্রির যথার্থতা যাচাই করুন। আদালত কি ঠিক করেছে কিনা সময়ের আগে মামলা করার কারণ, অপরিপক্ক মামলা। তাহলে কি দেখি, আলোচ্য ঘটনা পর্যালোচনা করে দেখা যায় মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বেই মামলাটি দায়ের করা হয়েছে, 50 দিন আগে। কিন্তু মামলা চলাকালীন মামলার কারণ উদ্ভব হয়, মামলা চলতে চলতে তো কারণ উদ্ভব হবেই, তাই না? প্রথম ডেটেই তো কারণ উদ্ভব হয়ে যাবে, কারণ প্রথম ডেট নিশ্চয়ই 2-3 মাস পরে দিবে। জি তাহলে ওই 50 দিন পার হয়ে যাবে না প্রথম ডেট আসতে? মানে সমন জারি হতে হতেই কিন্তু মামলার কজ অফ অ্যাকশন, মানে ইন দ্য মিন টাইম কি হবে, সৃষ্টি হয়ে যাবে, হবে না? জি আচ্ছা, তার মানে কাঁচা আম আপনি পেড়েছেন, গাছ পাকা খাওয়ার কথা ছিল, কিন্তু বাসায় যদি 10 দিন রেখে দেন, আম তো এমনি পেকে যাবে, পেকে যাবে না? জি এই যাই স্যার। তার মানে আগে আমি পেরেছি ঠিক আছে, কিন্তু সেটা বাসাতে রাখলো পাকবে। ব্যাপারটা এরকম। আমি ফ্যাক্ট বোঝানোর চেষ্টা করছি। এই তারিখগুলো পরিবর্তন হতে পারে, মামলার ঘটনা পরিবর্তন হতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে মামলা কারণ উদ্ভব হওয়ার কিছুদিন আগে মামলা করছি, কিছুদিন আগে। অনেক দিন আগে হলে আবার কিন্তু হবে না। আমি 2-3 বছর আগে মামলা ফাইলিং করছি কজ অফ অ্যাকশন সৃষ্টির আগে, তাহলে কিন্তু হবে না। হবে কি? না না জি মানে গাছে ফুল ধরেছে, আমি ফুল পেড়ে যদি রেখে দিই, সেটা কি ফল তৈরি হবে? না না তো কাঁচা আম পারলে সেটা পেকে খাওয়া যাবে, অথবা কাঁচা খাওয়া যেতে পারে। সুতরাং বিচারিক আদালতের আর্জি বাতিলের ডিক্রি প্রদান যথার্থ হয়নি, আদালত ঠিক করেননি। তাহলে এক্সপেক্ট করণীয় কি? দুইটি করণীয় আছে। আর্জি খারিজ কি, এটা একটা ডিক্রি, তাহলে 96-এর 1 মতে কি করতে পারে? আচ্ছা, 96-এর 1 কেন হলো, 2ও তো হতে পারতো। এই ব্যাখ্যা কে দিবেন? হাত তোলেন, কে বুঝতে পেরেছেন? 96-এর 1 কেন হচ্ছে, 2-3 হচ্ছে না কেন? স্যার একদম মূল আপিল মূল্যে স্যার, একেবারে মূল আদালত কর্তৃক। হ্যাঁ, আর তানিয়া আপু দুই বলেন, নম্বরে দাঁড়ান, তানিয়া আপু আগে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 96 তো মূল ডিগ্রি ভিত্তিতে আপিল করা যায়, আপিল। আর হুম। 96 একতরফা ডিগ্রি ভিত্তিতে আপিল। আচ্ছা, এটা একতরফা না দোতরফা কি করে বুঝবো? এটা দোতরফা স্যার, 96 না, এটা বুঝবো কি করে? এই ঘটনায় দোতরফা শব্দটা তো লেখা নাই, বুঝবো কি করে এটা দোতরফা? আহ, মামলা কখন একতরফা থাকে, কখন দুতরফা থাকে, এই বিষয়টা তো বুঝতে হবে, তাই না? জি জি স্যার, এটা তো বুঝতে পারতেছিলাম। এখন খেলার মাঠে মনে করেন যে এক পক্ষ নেমেছে, আরেক পক্ষ নামছে না, সেক্ষেত্রে কি করবে? যে নেমেছে তাকে বিজয়ী ঘোষণা করবে, তাই না? জি, স্যার। জি, ক্রিকেট হোক ফুটবল হোক, যে সময়ের মধ্যে যদি না নামে তাহলে অপর পক্ষ জিতে যাবে, এটাই নিয়ম। একতরফা। একতরফা জিতে গেল। তার মানে বিবাদী যদি উপস্থিত না হয় তাহলে একতরফা, কিন্তু বিবাদী উপস্থিত হয়ে আবেদন করেছে বলে কি হয়েছে, দোতরফা। ডিক্রি দোতরফা হয়েছে। তার মানে বিবাদী তো মাঠে নেমেছে, দোতরফা হয়ে যাবে। বিবাদী তো খেলতে এসেছে, তাই না? তাহলে তো দোতরফা। এই কারণে 96-এর 1, বুঝতে পারলেন? এই ফ্যাক্টটাও বুঝিয়ে দিলাম, জি যেন 96-এর 1 না 2 এটাও যেন কনফিউশন না হয়।
এখন আপনি যদি বলেন যে এত ঝামেলায় যাব না, আমি শুধু 96 দিব, তাহলে কি সমস্যা হবে? নো প্রবলেম, 96 দেন। না। একটু স্পেসিফিক কম হলো, কিন্তু 96 এর এক দেওয়ার অর্থ কি আপনি আরো স্পেসিফিক আরো ভালো বুঝেন, এটা বোঝাতে পারলেন? ক্লিয়ার? আপনি আপিল করার সময় 96 ধারা অনুসারে আপিল করছেন কিনা এটাও তো উল্লেখ করতে হয় না বাস্তবে, কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় উল্লেখ করতে হবে, কেন? আপনি সেটা জেনে করছেন কিনা। ক্লিয়ার হলো বিষয়টা? হুম, জি স্যার। কারণ আপনি যখন মামলা প্র্যাকটিস করছেন আদালতে, তখন ভুল সংশোধনের সুযোগ আছে, বা আপনার সিনিয়রের হেল্প নিচ্ছেন, বা ফাইলিং এর সময় কোর্ট বললো যে লার্নেড আপনি তো এখানে একটু ভুল করেছেন, এটা ঠিক করে দেন। ঠিক আছে, সুযোগ আছে, মানে কথা বলার সুযোগ আছে, কিন্তু পরীক্ষার খাতায় আপনি লিখে আসলেন, আপনার কি ওই খাতার উত্তর সম্পর্কে কথা বলার সুযোগ আছে? না আপনার পাশে আমি বসে থাকবো, না আপনার সিনিয়র বসে থাকবে বলার জন্য? তার মানে আপনি জানেন কিনা আপনি লিখে আসেন। এই কারণে আপনাকে পরীক্ষার খাতায় এগুলো ধারা উল্লেখ করতে হবে। এই হচ্ছে বাস্তব এবং পরীক্ষার খাতার ফ্যাক্ট। বাস্তবে আইন খুলে আপনি মামলা পরিচালনা করবেন, কিন্তু পরীক্ষার খাতায় তো সম্ভব না। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল ওপেন বুক পরীক্ষা হয় না, কিন্তু ইন্ডিয়ান বার কাউন্সিলে ওপেন বুক পরীক্ষা হয়। আপনার এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা বই খুলে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে বই খুলে দেওয়া যাবে? বই খুলে দেওয়া যাবে, কিন্তু আমার কাছে ইন্ডিয়ান বার কাউন্সিলের থেকে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার প্যাটার্নই সহজ। আপনাকে ইন্ডিয়ান বার কাউন্সিল বই খুলে দিতে বললেও সেটাই বেশি টাফ। আপনাকে যদি এক ট্রাক বই নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাও আপনি 100টা প্রশ্ন কমন পাবেন না। কি বললাম, এক ট্রাক বই, জি। সো টাফ। গতকাল একটা রায় হয়েছে, টাইম ওয়েস্ট। হ্যাঁ গতকাল একটা মামলায় রায় হয়েছে, সেটা আজকে পরীক্ষায় চলে আসতে পারে। মানে 50% কেস ল থেকে আসে, এবং রিসেন্ট কেস ল যেটা কেউ শুনেইনি, এবং 50% আইন থেকে আসে, এবং সিলেবাসে অসংখ্য আইন আছে। আপনি কতগুলো বই নিয়ে যাবেন আর কতগুলো কেস ল নিয়ে যাবেন? আমি কি বোঝাতে পারলাম? জি। এবং জি। ওপেন বুক আপনি বই নিয়ে যে শেষ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নোট করে নিয়ে যেতে হবে, এবং আপনাকে যখন নোট করে নিয়ে যেতে যাবেন, তাহলে এই নোট করার জন্য যথেষ্ট স্টাডি লাগবে। আমি কি বোঝাতে পারলাম? জি। এখন আপনাকে যদি অপশন দেওয়া হয় যে আপনাকে 100টা আইন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে, বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সাথে কেস ল, অথবা যে সিস্টেমে চলছে 7টা আইন ওপেন বুক না, আপনার জন্য কোনটা সহজ হবে? এটাই সহজ না? বুঝতে পারলেন? তাহলে এই ধারা বিধান মতে বিজ্ঞ জেলা জজ আদালতে, জেলা জজই তো আপিল করতে হবে, তাই না? জি। ঢাকা বরাবর আপিল করবো। ঢাকা কেন উল্লেখ করছি? কারণ এখানে ঢাকা শব্দটা আছে। আছে কি? প্রশ্নে অবশ্য ঢাকা দেখছি না স্যার। আচ্ছা, মনে করেন প্রশ্ন যদি ঢাকা থাকে, সিভিল তবু জজ তো বা আদালতের সিনিয়র নামটা সিভিল তো জজ সম্পূর্ণ করতে ঢাকা হবে। থাকলে আপনি ঢাকা দিবেন, ঠিক আছে? আর না থাকলে আদালত ঢাকা উল্লেখ করলে অপশনাল, ঠিক আছে? তবে হ্যাঁ, প্রশ্ন যদি ঢাকা থাকে ঢাকা, রাজশাহী থাকলে রাজশাহী, খুলনা থাকলে খুলনা, বাগেরহাট থাকলে বাগেরহাট। এখন প্রশ্নে বাগেরহাট আছে, আপনি যদি ঢাকা দেন তাহলে আবার ভুল হয়ে যাবে, তাই না? আর জি। জি। প্রশ্নে কিছু দেওয়া নাই, আপনি যদি ঢাকা দেন নো প্রবলেম। অথবা আপনি 7-13 মতে কি করেন, নতুন মামলা করেন, ঠিক আছে? জি। কারণ এই ধরনের আরজি খারিজের বিরুদ্ধে নতুন মামলা করা যায়, রেজ জুডিকাটা বাধা হিসাবে কাজ করে না। এরপরে 15, এক্স ওয়াই এর বিরুদ্ধে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখল প্রাপ্তির জন্য কি করে, ও অবৈধ দখল কারণে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মোকদ্দমা করেন। বুঝতে পেরেছেন? জি। এই ক্ষতিপূরণটা কি অপরপক্ষ মিন প্রফিট হিসাবে গ্রহণ করেছে, মানে অন্তর্বর্তীকালীন মুনাফা। শুনিনি? 2-12 জি। আছে, বিবাদী গ্রহণ করে সেখান থেকে লাভ হয়েছে তার। তাহলে বাদী কি করবে? ওই ক্ষতিপূরণও চাইবে, যে আমার পুকুর সে 2 বছর ধরে ভোগ দখল করছে, তাহলে পুকুর ভোগ দখল করলে তার লাভ হচ্ছে না? পুকুরে মাছ ছিল না, জি। রেডিমেড সে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, সম্পত্তি পেয়ে যাচ্ছে। তাহলে ওইটা আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, 2 বছর আমি ভোগ দখল করতে পারিনি, যেটা বিবাদে মিন প্রফিট হিসেবে প্রাপ্ত হয়েছে। বুঝেননি? জি।
তাহলে ক্যালকুলেশন করে দিতে হবে যে আমি এত টাকা ক্ষতিপূরণ চাচ্ছি, দাবি করছি, ব্যাখ্যা দিতে হবে। ওয়াই লিখিত জবাব দাখিল করে ওই সম্পত্তি দখল অর্পণ করতে অসম্মতি জানালেও এক্স এর নিকটে তার পাওনা 50,000 টাকা ধরুন সেট অফ এর প্রার্থনা করে। ওয়াই এর দাবির আইনযোগ্যতা বিষয়ে আপনার মতামত কি? তার মানে সে আংশিক স্বীকার করছে, হ্যাঁ, যে সে সেট অফ দাবি করছে এবং সে সম্পত্তি দিয়েও দেবে। কি বলছে? সম্পত্তি অর্পণ করতে সম্মতি জানালেও সে সম্মতি জানাচ্ছে যে আমি সম্পত্তি দিয়ে দেব, ঠিক আছে, কিন্তু আমি তার কাছে 50,000 টাকা পাই, 50,000 টাকা দিচ্ছিল না বলেই তার সম্পত্তি আমি জোর করে দখল করে খাচ্ছি। এই হচ্ছে বাদীর বক্তব্য, তাই না? জি মানে সোজা আঙ্গুলে ঘি উঠছে না, সে আঙ্গুল বাঁকা করেছে বিবাদী। সে মামলা করতে যায়নি, কিন্তু অন্যের সম্পত্তি দখল করে নিচ্ছে। 50,000 টাকা দিবি না, তোর সম্পত্তি আমি এখন খাবো। এই তো কাহিনী। জি জি তাহলে এই ধরনের দাবি অগ্রাহ্য হবে বা আইন গ্রাহ্য নয়। কেন? কারণ মামলা কিন্তু মানি শুট না। মানি শুটের ক্ষেত্রে 50,000 টাকা সে সেটা দাবি করতে পারবে, মানি শুট ছাড়া অন্য মামলায় সেট অফ দাবি করা যায় না। এটাই তো ফ্যাক্ট, জি উত্তর, তাই না? জি জি তাহলে আদেশ 8 বিধি 6 এর বিধান মতে শুধুমাত্র অর্থ আদায়ের মোকদ্দমায় সেট অফের দাবি করা যায়। কারণ এখানে অবৈধ যে দখল, এই দখলের মাধ্যমে দখল আমি অর্পণ দিতে চাচ্ছে, তারা তাকে অর্পণ দিয়ে দিবে। এই মামলায় সেট অফ দিবে না, কিন্তু বাদী ডিক্রি পেয়ে যাবে, তাই না? কারণ সে স্বীকার জি করে ফেলেছে। আদালত কি করতে পারে? জাজমেন্ট অন অ্যাডমিশন করে দিতে পারে, তাই না? জি সাক্ষী না নিয়ে ডিরেক্ট জাজমেন্ট অন অ্যাডমিশন দিয়ে দিবে। মানে শিকারের উপরে এটা রায় হ্যাঁ, দিয়ে দেবে। স্বীকারের পরে রায় দিয়ে দিবে। এটা এডিআরও দিবে না, জি ডিরেক্ট। মানে যেদিন লিখিত জবাব দিয়েছে তার পরে ডেটে রায় দিয়ে দিতে পারে, যেটাকে হচ্ছে জাজমেন্ট অন অ্যাডমিশন। স্বীকার করে নিছেন, রায় দিয়ে দিচ্ছে, আর কোনো কিছু বলার সুযোগ নাই বিবাদীর। ওই স্বীকার করলেই তো বিপদ, তাই না? জি মানে একবার যদি কবুল বলা হয় তাহলেই তো বিপদ, মোহরানার টাকা দিতে বাধ্য, ফুলসজ্জা না হলেও। এই আইন জানেন কি? মোহরানা, জি স্যার। মোহরানার টাকা 2 লক্ষ টাকা। বিয়ের আসরে কবুল বলেছে কে? বর। তো কনেও বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের আসর থেকে কনে কবুল বলার পর ভেগে গেছে অথবা যাবে না, কান্নাকাটি শুরু করছে যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি কবুল বলেছি বাধ্য হয়ে, কিন্তু আমি স্বামীর ঘরে যাব না। তাহলে তাদের তো ফুল সজ্জা হলো না, তাই না? জি এখন স্বামী দাবি করে যেহেতু আমার ফুল সজ্জাও হলো না, আমি মোহরানার টাকা দিব না। বা ওর মোহরানার টাকা যদি ইনস্ট্যান্ট কবুলের আগেই যদি বিয়ের আসরে দিয়ে দেয় 2 লক্ষ টাকা, সেক্ষেত্রে জটিলতা আরো তৈরি হবে, তাই না? যে আমি 2 লক্ষ টাকা দিলাম কিন্তু বউ সংসারে গেল না, তাহলে তো এই বিয়েটা হলো শুধু কাগজ কলমে, বাস্তবে কিছুই হলো না, তাই না? আইন বলছে যে এ- এই ধরনের ক্ষেত্রে যখন স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হবে না, তখন অর্ধেক মোহরানার টাকা ফেরত দিতে হবে। এটা জানতেন? না না স্যার, এটা জানতাম। তার মানে কবুল পড়ার পর মোহরানার টাকা মনে করেন আনপেড আছে, টাকা পরিশোধ হয়নি 2 লক্ষ টাকা, এই মোহরানার দাবিতে কিন্তু মহিলা মামলা করতে পারবে। মামলা করলে আবার 1 লক্ষ টাকা দিতে হবে শুধু কবুল বলার কারণে। বুঝেছেন বিষয়টা? স্যার এ তো ভালো ঝামেলা স্যার। স্যার ওই মেয়ের পরিবারের মানে 14 গোষ্ঠীর নামে স্যার প্রতারণার মামলা করে দেওয়া যায় না স্যার? কিসের যারা প্রতারণা এই কাজই করবেন? করে স্যার। প্রতারণা করবেন কি করে? আমি নইলে প্রতারণা কি মনে মামলা করেন আমি প্রতারণার মামলা একটা করেছি, সেম মামলা আমার কাছে আছে, আমি আপনাদেরকে আর্জি আচ্ছা পাঠাবো। সেম মামলা একটা আছে, বিয়ের আচ্ছা। আসরে 3,03,000 টাকা নিয়ে মহিলা ভেগে চলে গেছে। হ্যাঁ প্রতারণা সেটাই মামলা বলছি করেছি, স্যার, প্রতারণার যে মামলা প্রতারণা করেছি। করা যায় এখানে। এখন এই মামলা তদন্ত দিয়েছে, পিবিআই আমাকে ফোন দিয়ে বলে ভাই কি মামলা করেছেন, এটা কি আর ইয়া দিব। তারপরে একটা আপনাদের গল্প শুনিয়েছিলাম যে রমজান মাসে একটা ইফতার টিফতার ইফতার করে, ভালো হোটেলে। ইফতার জি করে জি জি। করেছি। ওটার ওইটার পিবিআই তদন্ত আমার পক্ষে আসছে। খুব ইন্টারেস্টিং কেস। ঠিক আছে। আর রাশিদ আপু বলেন। স্যার আমি আমার একটা ইয়ের মধ্যে করেছিলাম, একটা ফ্রেন্ড ছিল স্কুল লাইফের, হুম। ওর একটা জামিনের ইয়ে করেছিলাম। তো ওর ওয়াইফ রানার করেছে। এখন তার দাবি হচ্ছে যে আসামি, মানে ছেলেটার দাবি হচ্ছে আমি বিয়ে করার সময় আমার গার্ডিয়ানরা এই মোহরানার টাকা কি করেছিল, আমি করি না, আমি কেন টাকা দিতে যাব, আমি দিব না। তা আমি ওকে অনেক বুঝালাম যে বিয়েটা তুমি করছো, তোমাকে দিতে হবে। সে কিছুতেই সেই টাকা দিবে না। আচ্ছা। অলরেডি সারাদিন
হাজতের ভিতরে। এখন তার মা কান্নাকাটি করে যে কোনো উপায়ে যত টাকা লাগে যাই হোক দিবে। আচ্ছা গেলাম, সারা দিন রাত, মানে রাত 8টার সময় তারে বের করার পরে সে এখন দাবি করতেছে সে টাকা তো দিবেই না, মানে টাকা গড়িমসি, এখন উকিলের টাকা দিবে না সে, মানে আমরা যে খাটাখাটনি করলাম সে টাকা দিবে না, সেটা একটা ইস্যু। তারপরে বলতেছে যেহেতু আমার এই করছে, আমি এই টাকা আমাকে ভোগান্তি স্বীকার করলো, আমি এই টাকা দিব না, একবার ভেঙে ভেঙে টাকা দিব। হুম, এই হলো আরেক কাহিনী। তারপরে সেই টাকা 3 কিস্তিতে, ওটা 3 দফায় ওঠানো হলো। এখন ছেলেটার দাবি হচ্ছে সে এই টাকা যেহেতু দিছে তার নামে আবার উল্টো কেস করবে, হুম। তো এটা কি যৌতুকের নানান মামলা ছিল? ভোগান্তি যৌতুকের মামলা ছিল? বিচার। আচ্ছা। তো এই যে যৌতুকের মামলা করে মোহরানা আদায় করে, এটা একটা ম্যাল প্র্যাকটিস। এটা খুব খারাপ প্র্যাকটিস চলছে। মোহরানার জন্য মোহরানার পারিবারিক মামলা করবে, তাই না? তো যৌতুকের মামলা করে মোহরানা টাকা দিচ্ছে। এখন এই যৌতুকের মামলাটা যদি নন বেলেবল সেকশন হয়, বেলেবল সেকশন হয়, জীবনেও যৌতুকের মামলায় কেউ কি দিবে না, মোহরানা টাকা দিবে না। দিবে? নন বেলেবল বলেই কিন্তু মোহরানা টাকা দিতে বাধ্য হয়। কামরুজ্জামান ভাই, ফ্যাক্ট বুঝলেন? জি, জি, জি। তো যেহেতু তার এরকম কিছু করার নেই এরকম স্যার, আছে। এখন মানে ভিতরে রাশেদ আপু যে তথ্য দিলেন, যে সে বলছে যে আমার এই মোহরানার টাকা আমার বাবা মা নির্ধারণ করেছে, বাবা মা নির্ধারণ করেছে, বাবা মাই তো দিবে, সমস্যা কি? তুমি জেলে থাকলে তো বাবা মা দিয়ে বের করবে, তাই না? সেটাই সেটাই। স্যার এটা আমি কি কেন বেলেবল দিতে হওয়ার যাব? সম্ভাবনা আছে কখনো? সরি? এটা কি বেলেবল হওয়ার সম্ভাবনা আছে কখনো স্যার? বেলেবল হবে না, কারণ নারীদের প্রতি একটা সফট কর্নার আছে না আইনের। নারী নির্যাতন আইন আছে ভাই। এখন যদি আমাকে প্রশ্ন করেন স্যার পুরুষ নির্যাতন আইন কি বের হবে, কত বছর পর বের হবে, সেটার কি নিশ্চয়তা আছে? না হবে না, কিন্তু তবু তো আপনি স্যার মানে পুরুষ নির্যাতন বিরোধী প্র্যাকটিস তো আপনি করেছেন স্যার, ওই যে একটা মামলা তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন না? হতে পারে আমার মতো সমমনা মানুষ যদি আইন অঙ্গনে বেশি আসে, হবে। 100-200 বছর পরে হতে পারে, বুঝেননি? তা আল্লাহ আমরা আমাদের বিচার আমরা করতে পারে। বাংলাদেশে, হ্যাঁ, আউট অফ বক্স যেটাকে বলে, ভাবতে পারি না। ঠিক আছে, যখন এই ধরনের এক্সেপশন ঘটনা ঘটতে 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 দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আইন আসবে, বুঝেননি? জি, আমরা অ্যাডভান্স চিন্তা করতে পারি না তো, দূরদর্শী চিন্তা করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর হৈমন্তী লিখে গেছে না? জি, জি। ওই হৈমন্তীর কাহিনী কিন্তু এখনো রেলিভেন্ট। রেলিভেন্ট না? তাই তো হচ্ছে স্যার সব জায়গায়। কেন রেলিভেন্ট? ওইভাবে সমাজকে উনি দেখে চিন্তা করে লিখেছেন, ওই হৈমন্তী আর অপুর কাহিনী। তো এইভাবে চিন্তা করে সুদূর পরিসরে আইন লিখতে হবে। তাই যে এই এখনো ওই 1908 সালের আইন চলছেই, আমরা ফেলে দিতে পারছি না, কিন্তু অ্যামেন্ডমেন্ট করছি অল্প অল্প করে। কিন্তু আমরা যৌতুক আইন তৈরি করেছিলাম 1980 সালে, সেটা ফেলে দিয়ে আবার 1908 সালে নতুন করে তৈরি করতে হয়েছে, পুরোটাই বাদ। বুঝতে পারলেন? জি, নারী শিশু আইনও পুরাতন আইন ফেলে দিয়ে নতুন আবার 2000 সালে আইন করতে হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পুরাতনটা ফেলে দিয়ে আবার 2018 সালে নতুন আইন করতে হয়েছে। মানে আমরা যেটা করি সেটা বেশি দিন লাস্টিং করে না। তাহলে আমাদের আইনের জানার ডিপ নলেজ কতটুকু, যারা ল মেকার্স লেজিসলেটিভ যারা আছে, বুঝেন? এখন জি, আপনি জি, জি। যতক্ষণ 5 পাস সিগনেচার করতে পারে এরকম এমপি তৈরি করবেন। এমপি কাজ কি? আইন তৈরি করা। এমপিদের কাজ তৈরি কি? করা আছে। আইন তৈরি করা। তো আইন যারা তৈরি করবে তাদেরকে আমরা পার্লামেন্টে বসাবো। কাদেরকে আইন আমরা পার্লামেন্টে বসাই, এইরকমই আইন আমরা পাবো, উপহার দিবেন। আপনার যদি একটা রেস্টুরেন্টের শেফরা যদি খুব ভালো হয়, রেস্টুরেন্টের খাবারের মান ভালো হবে না? জি, জি। জি। আর একটা ফুটপাত থেকে, সে ফুটপাতে মুড়ি বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, খুব স্বাদ, তাকে নিয়ে যে একটা বড় 5 স্টার হোটেল রেস্টুরেন্টের মেন শেফ তৈরি করে দিলেন, সে চালাতে পারবে? না, না স্যার। সেটাই স্যার। 5 স্টার হোটেল কিন্তু খাবারের টেস্ট বিক্রয় করে না, তাদের যে লজিস্টিক্স, তাদের যে ওই মানে এনভায়রনমেন্ট পরিবেশনা, এবং পরিবেশনা। পরিবেশন, আর্ট, সেটা বিক্রয় করে। ওই 100 টাকার কফি নিবে 5,000 টাকা, বুঝেছেন বিষয়টা? জি, জি, আর কফিতে যদি সোনার টুকরো মিশাই, ওই যে কি বলে, গোল্ডের যে উপরে কিছু একটা মিশিয়ে দেয়, জি, সেটাতেও আবার জি। কয়েক গুণ বেড়ে গেল দাম। হ্যাঁ, সাইফুল ভাই বলেন। না স্যার, এই আমি রিসেন্টলি 4-5 দিন আগে একটা রিড দেখলাম যে ওটা একজন ব্যারিস্টার মহিলা, উনি আমার নামটা আমার এখন খেয়াল আসছে না, ওটা হচ্ছে স্যার, উনি বলতেছে যে ওই যে এখন তো উনি আরো ভয়ঙ্কর তথ্য দিল। তো ভয়ঙ্কর তথ্য বলতে এটা হচ্ছে উনি
ওই যে আমাদের এখন বলতেছে আগে যে দেড় মোহর ছিল, ধার্য করা ছিল 1 লাখ টাকা। হুম হুম। উনি বলতেছে যে এই 1 লাখ টাকা তো 20 বছর হলো, তো এখন 20 বছর পরে হয়তো বা স্বামী আর স্ত্রী একসাথে থাকবে না। তো উনি বলতে চাচ্ছে যে কেন ওই ওই 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকা তো স্বামীর জন্য অনেক ইজি, তো এখন কেন ওইটা 1 লাখ টাকা পেমেন্ট করবে? উনি তো 20 বছর যে পরিবারকে সাপ লাগিয়ে দিল, সার্ভিস দিল, তারপর বলতেছে যে 1 লাখ টাকার ভ্যালু তো তখন ছিল 1 লাখ টাকা দিয়ে 10 ভরি স্বর্ণ পাওয়া যেত, কথার কথা। হুম। এখন তো 1 লাখ টাকা দিয়ে ওই 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 ভ্যালুটা নেই। তো উনি বলতেছে যে এটা ইনজাস্টিস। তো আমি ওই জিনিসটা এখন মানে আপনি যেহেতু কথাটা একেবারে বলতেছেন, আপনি চমৎকার একটা তথ্য দিলেন। থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই রেলিভেন্ট, খুবই খুবই রেলিভেন্ট। সে যদি বিয়ের সময় 1 লক্ষ টাকা দেন বরণের স্বর্ণ দিয়ে দিত, তো মহিলার ওই স্বর্ণটা থাকলে এখন সে 6 লাখ টাকার মালিক হতো, হতো কিনা? জি অথবা তাকে যদি ক্যাশ দিয়ে দিত, ওই ক্যাশ টাকা দিয়ে সে যদি একটা জমি নিত, তাহলে সেই জমির মূল্য এখন হয়ে যেত 50 লাখ টাকা। কারণ জি। ওই 20 বছরে না আমি জমির এটা জমির দাম রিসেন্টলি, মিনিমাম 50 গুণ বেড়েছে, তাই নয় কি? জি স্যার। এটা কিন্তু সো রেলিভেন্ট, এটাকে আমি সাপোর্ট করি, এটা হওয়া উচিত। যে কত বছর আগের মহারণা কত ছিল, কত বছর পরে সেটা আদায়ের চেষ্টা হচ্ছে। ধর্মে কি বলে, মোহরানা বাসর ঘরে যাওয়ার আগে আপনি পরিশোধ করেন, এটা বলে না? হ্যাঁ, জি বলেছেন স্যার। এটা ক্যাশ ক্যাশ দিয়ে দিলে, সাথে ইনস্ট্যান্ট দিয়ে দিলে সেটা তো ওইখানে ফয়সালা হয়ে গেল। হ্যাঁ। সেই জন্যই তো ওটা 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 ডিও বে- থাকার কারণে ওই মামলার বললো যে ব্যারিস্টার সাহেব বলতেছে যে মানে ওটা কেন 20 বছর পরে ওই ভ্যালু হবে? হুম হুম। তাহলে স্যার এটা নীলাপু এটা নীলাপু বলেন। এটা স্যার, আমি ওই যে ভাইয়া তো বললো যে হচ্ছে 1 লক্ষ টাকা আর আরো 20 বছর আগে, তখন ভাইয়া স্বর্ণের দাম ছিল 6,000 টাকা। সরি, এটা একটু বোঝানোর জন্য যে না না, বহুত ঠিক টাকা। আছে। এখন কিন্তু 2,25,000 টাকা স্যার আজকের ভরি, তাহলে কি অবস্থা চিন্তা আচ্ছা, করেন তাহলে স্যার। আপনার হিসাবে ছয় আচ্ছা, হাজার 1 লক্ষ টাকা 6,000 টাকা। ইভেন আমারও মনে পড়ছে, ক্লাস মেবি 10-এ ছিলাম, 10-এ উঠেছে, আমার এক বান্ধবীর বিয়ে হলো। তো আমি ক্লাস 10-এর রোল নম্বর 1 আমার, কলেজ মানে সিআর বা ক্যাপ্টেন। তো আমাকে দায়িত্ব দিল যে একটা উপহার দিতে হবে, তো আংটি গিফট করব আমরা। ঠিক আছে, একটা মোটা ধরনের আংটি গিফট করব আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই বিয়ে খেতে যে। তখন আমার মনে পড়ছে 5,400 টাকা, 5,400 টাকা স্বর্ণের দাম ছিল। হ্যাঁ, 18 বা 19 ক্যারেট এরকম, লোকাল একটা দোকান থেকে নেওয়া। তখন তো হাই স্কুলে পড়ি, তখন তো ক্যারেট সম্পর্কে খুব ভালো জ্ঞান নাই। কখনকার কথা বলছি, 2002 সালের কথা বলছি। তাহলে আজ থেকে 24 বছর আগের কাহিনী। তো ওই নীলাপু একেবারে রেলিভেন্ট কথা বলেন, 6,000, তাহলে 6,000 এখানে 1 লাখ, কত গুণ বাড়ছে, তাই না? তাহলে 1 লক্ষ টাকার যদি তখন স্বর্ণ দেওয়া হতো, তাই না, তাহলে সে প্রায় 17-18 ভরি পেত। তাহলে 17-18 ভরি যদি এখন 3 দিয়ে গুণ করি, তাহলে 54, তাহলে 50 লক্ষ টাকা, তাই না? যেটা আমি বলছিলাম। থ্যাংক ইউ। তো এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। হ্যাঁ, আপনাদের এই যে থিঙ্কিং, এগুলো কিন্তু খুবই মানে প্রবলেমকে চিন্তা করে থিঙ্কিং, এবং এগুলো হওয়া উচিত। এবং এই কারণেই আইন আসা উচিত। এভাবে থিঙ্ক করতে জানতে হবে, রিসার্চ এভাবে করতে জানতে হবে। আমি আশা করি এই যে ক্লাসের মাঝে মাঝে একটু করে আমি এই ক্লাসের বাইরে গিয়ে একটু বাস্তবসম্মত জ্ঞান দিই, আমার ক্লাসের জ্ঞান দিই, এটার মাধ্যমে আপনাদের যে এই যে থিঙ্কিং লেভেলটা বেড়ে যাবে, একটু ডিপে যেতে পারবেন আইন। আপনারা একদিন হয়তো বা আইনমন্ত্রী হবেন কেউ, তখন এগুলো নিয়ে ভাববেন। ঠিক আছে, যদি করার সুযোগ থাকে। হ্যাঁ। তো ধন্যবাদ সবাইকে এই ধরনের বিশেষ করে সাইফুল ভাই, তানি আপু, রাশিদ আপু, ক্লাসে রেসপন্সিভ হলে ক্লাসটা ডিলে হয় ঠিকই, কিন্তু ইন্টারেস্টিং হয়, ইনফরমেটিভ হয়, আমিও শিখতে পারি কিছু। তাহলে আমরা এটা শিখছিলাম যে যেহেতু এটা মানি শুট না, এটা দখল উদ্ধারের মামলা, এই মামলায় বিবাদীর যে সেট অফের প্রার্থনা সেটা মঞ্জুর হবে না। ওকে। তারপরে 16, ঢাকার একটি আদালত এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন জারি করে। যে আপনার কাছে একটা দলিল আছে, দলিলটা নিয়ে আসেন। সে কি হলো, দলিল নিয়ে আসলো না, ব্যর্থ হলো। ঠিক আছে। ক, এবার কি এর জি প্রতি দিচ্ছে, ব্যক্তি হচ্ছে আদালত হচ্ছে ঢাকা। আর অথবা এখানে নিচে বলছে মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো দলিল প্রদর্শনের জন্য বা দাখিলের জন্য বা উপস্থাপনের জন্য
বিবাদীর আদেশের প্রেক্ষিতে বিবাদী বলল যে এনার কাছে আছে, আদালত উক্ত দলিলটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য বাদীকে নির্দেশ দেয়। এটা ভাইস ভার্সা হতে পারে, মানে এখানে বাদী বলল বিবাদীর কাছে, বিবাদীকেও আবার নির্দেশ দিতে পারে। অর্থাৎ এখানে যাকে খুশি তাকে নির্দেশ দেওয়া হোক। ধারা 32-এ বলছে যদি কোনো ব্যক্তিকে বলে আপনার কাছে এই দলিল আছে, দলিলটা আপনি দাখিল করেন, যদি থাকে তাকে দাখিল করতে হবে, আর না থাকলে আদালতে দরখাস্ত দিয়ে বলতে হবে এই দলিল আমার কাছে নাই। বুঝতে পেরেছেন? জি এখন আপনার কাছে সমন গেল দলিল দাখিলের জন্য, আপনি যদি নিষ্ক্রিয় থাকেন তাহলে 32 ধারায় আপনার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তিকে দলিল উপস্থাপনে বাধ্য করতে দেওয়ানি আদালতের পদক্ষেপটা কি হবে সেটা আলোচনা করলে কি হবে। এ, আমাদের উত্তর হয়ে যাবে ধারা 32 এবং আদেশ 16 বিধি 10-এ আছে বিষয়টা। কি কি পদক্ষেপ নিতে পারবে আদালত, শাস্তি কি দিবে, হুলিয়া জারি করতে পারে, যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হোক। হুলিয়া জারি করা সাধারণত ক্রিমিনাল কোর্টের কাজ, প্রোক্লামেশন, আমরা যেটাকে ওয়ান্টেড ঘোষণা বলি, তাই না? জি তারপরে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা যাবে, তাকে গ্রেপ্তার করে ধরে নেওয়া হোক, আদালতের কথা শুনবে না, কত বড় সাহস, তাই না? তারপরে জি সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের আদেশ দেওয়া, তার একটা সম্পত্তি ক্রোক করে নিতে পারবে, হ্যাঁ, তার সম্পত্তি ক্রোক করবে এবং ক্রোক করার পর সেটা বিক্রয় করে দিবে, কেন? সে আদালতের কথা অমান্য করেছে। তাহলে এটা করলে সে বিপদে পড়বে না? বিপদে পড়লে সে জি সঙ্গে সঙ্গে স্যার। দিতে বাধ্য হবে। তার মানে তাকে প্রেসার ক্রিয়েট করা। জরিমানা দাখিলের আদেশ দাও, কত টাকা অনধিক? 50 টাকা, 500 টাকা। সরি 500 টাকা। তো 500 টাকা, সরি স্যার। কিছুদিন আগে এটা অ্যামেন্ডমেন্ট করা হলো, এই 500 টাকার 500 টাকা রাখা উচিত হয়েছে, এখানে মিনিমাম 50,000 টাকা করতে হতো, তাই না? জি স্যার তাহলে কাজ হতো 500 টাকা দিয়ে পার হয়ে যাবে। কিন্তু 500 টাকা দিলে কি সে মাপ পেয়ে যাবে? হ্যাঁ, মাপ পেয়ে যাবে, তাকে আদালত আটকে রাখবে না, কিন্তু দলিল যে দাখিল করতে হবে এটা থেকে সে মাপ পাবে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। আর 500 টাকা সে সময়ের মধ্যে কেন দিল না, তার জন্য 500 টাকা দিতে হবে, দলিল দাখিলও করতে হবে, তাহলে 500 টাকা ঠিক ঠিক আছে এই সেন্সে। দেওয়ানি কারাগারে আটক রাখা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত উত্তর। এখন নিচে আমি একটা আবার স্টার চিহ্ন দিয়ে কিছু কথা লিখেছি, যে উপরোক্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে, কথা থাকলে কোনো ব্যক্তি ব্যবহার করবেন প্রশ্নে, ক যদি ব্যবহার করে ক দিবেন, যদি এক্স ব্যবহার করে এক্স দিবেন, পি ব্যবহার করলে পি দিবেন, রহিম ব্যবহার করলে রহিম দিবেন, ঠিক আছে। জি তার মানে এই প্রশ্নে কি স্যার ব্যবহার এই করা হয়েছে সেটা ব্যবহার করতে হবে, করে আপনি উত্তর সাজাবেন। তার মানে এখানে অথবা দেওয়া আছে, তো এটা আমি অথবার উত্তর না দিয়ে কোনো ব্যক্তির উত্তর দিয়েছি। ওকে, কি বলছিলেন ভাই? না, এখানে যদি স্যার এই ক বা কোনো একটা ইয়ার মধ্যে যদি ইন্ডিকেটে যদি স্যার কোনো মহিলার ইয়া ইউজ করা হয়, তাহলে তো এখানে অনেকগুলো এই 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 ইয়াটা ওখানে প্রযোজ্য হবে না। কেন? কেন না, ব্যাখ্যা দেন। মহিলা স্যার মহিলাকে দেওয়ানি কারাগারে আটক রাখার বিধানটা স্যার। আপনি স্পষ্ট বললেন না। টাকার মামলায়, টাকার মামলায় ডিক্রি জারির সময় মহিলাকে কারাগারে আটক রাখা যাবে না, এটা তো পুরাতন গল্প, নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে না। আটক রাখা যাবে স্যার। ঠিক আছে, প্রশ্নে জি, যদি রাখা মহিলার যাবে নাম থাকে আপনি মহিলার নাম ব্যবহার করবেন। ওকে, আর যদি বলে মহিলাকে ঠিক আছে আটক রাখা যাবে কিনা তখন সেই বিধান আসবে। তো বিষয় তো সেটা না, তাই না? বুঝতে পারলেন? জি স্যার। এখন জি এই 32 দ্বারা মহিলার ক্ষেত্রেও প্রযোজ্য। মহিলাকে যদি দাখিল করতে বলে মহিলাকেও দাখিল করা বাধ্য, তাকে দেওয়ানি কারাগারও আটক রাখা যাবে, নো প্রবলেম। আপনি ওই জায়গাটা দেখে নেবেন। বিজ্ঞ ঠিক আছে সিনিয়র সিভিল জজ, ঢাকা। এখানে দেখেন কোর্টের নাম জেলা শহর লেখা আছে, অতএব এটা নিয়ে কনফিউশন নাই। কি করলেন কোর্ট, একটি দেওয়ানি মোকদ্দমায়, হ্যাঁ, 89A মানে এডিআর এর বিধান যেখানে আছে, ধারার বিধান অনুসরণে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে বিরোধের মধ্যস্থকারী হিসেবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন। তার মানে তিনি নিজেই কি করেছেন, নিয়োগ দিয়েছেন, যেটা ডিরেক্ট করা যায় না। তিনি নির্দেশ দিবেন যে আপনারা নিজেরা নিয়োগ করে আপোষ করে আসেন। এখন নিজে বলছে নিয়োগ দিয়ে দিচ্ছে, তার মানে একটু বেশি পাকামো হয়ে গেল এটা, তাই না? পাকামো জি শব্দটা ইউজ করলাম, মানে একটু বেশি ওনার ক্ষমতার ব্যবহার করা হয়ে গেল। উনি আদালত বলে যা কিছু তা করতে পারেন না, ওনাকে অ্যাকর্ডিং টু দ্য ল যেতে হবে, তাই না? জি ও শুরুতেই তাদের ফি নির্ধারণ করে দেয়, শুরুতেই ফি নির্ধারণ করা যাবে না। ঠিক আছে, তার মানে এই দুইটা কাজ উনি ভুল করেছেন।
আইনজীবীদ্বয় মীমাংসায় ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজেই মধ্যস্থতা করলেন, মানে নিজে আবার মোড়ল হয়ে গেছেন বিচারক থেকে। বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। এই প্রচেষ্টাও তিনি ব্যর্থ হন, প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আবার নিজেই শুনানি করছেন, মানে প্রতিটা স্টেপে কি ভুল, তাই না? জি তার মানে আমাদের 89 ধারা যদি ভালোভাবে বোঝা থাকে উত্তর করতে পারবেন। তাহলে তিনি কি মধ্যস্থতার প্রক্রিয়ায় আইনের ব্যত্যয়, ব্যাপক ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয় শব্দটা কোথায় পেলাম প্রশ্নে আছে, ব্যত্যয় ঘটেছে কি, আপনাকে প্রশ্ন করছে ব্যত্যয় মানে কি, আইনের আইন পরিপন্থী কাজ আইন করেছে কিনা, এর আইন ব্যত্যয়। পরিপন্থী বা জি ত্রুটি মানে হয়েছে কিনা। হ্যাঁ, নেগেটিভ মানে হয়েছে কোনো কিনা। ত্রুটি করেছেন কিনা, মানে এই যে 151 ধারা দুইটা ক্ষেত্র আছে না, অপব্যবহার, তো উনি অপব্যবহার করেছেন কিনা, প্রসিডিউরাল। তো এখানে হ্যাঁ বলছে, হ্যাঁ করেছেন এই ধারা অনুসারে। এবার আমরা ব্যাখ্যা দেব, যেমন কিভাবে করেছেন। আদালত কর্তৃক ব্যাপক শব্দটা আমি যুক্ত করেছি, কারণ উনি সব ক্ষেত্রে কিন্তু ত্রুটি করেছেন বিজ্ঞ আদালত। তাহলে বিজ্ঞ আদালত অবিজ্ঞর মতো কাজ করেছেন। আদালত কর্তৃক প্রথমে মধ্যস্থতাকারী নিয়োগ করে এত ধারার বিধানের স্পষ্ট লঙ্ঘন করেছেন, কারণ নিয়োগ করা যায় না প্রথমে। ঠিক আছে, নিজেরা নিয়োগ করবে পক্ষগণ, পক্ষগণ নিজেরা নিয়োগ করে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালত প্যানেল থেকে মধ্যস্থতা নিয়োগ করবেন, তাই না? জি আদালত কর্তৃক প্রথমে মধ্যস্থতাকারীর ফি নির্ধারণ করারও বিধান নাই। ঠিক আছে, যদি মধ্যস্থতা সফল হয় পরে ফি নির্ধারণ করবেন। মধ্যস্থতাকারী হিসাবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ দেওয়া, এটাও ঠিক করেননি উনি। স্যার, এখানে একটা কথা আছে স্যার, এই যে বলেন। আমরা যেমন এমসিকিউ নোটে দেখেছি, যেটা 89 ধারাতে আপনার এই উভয় পক্ষের আইনজীবী আপনার মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পেতে পারবে, কিন্তু হ্যাঁ এখানে পারে। বলা হচ্ছে যে এখানে জি মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করতে পারবেন। কে প্রদান করতে পারবেন? নিজেরা, আচ্ছা নিজেরা নিয়োগ করতে পারবেন। আর বিচারক নিয়োগ করতে পারবেন কথা বলার পরে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে আচ্ছা। বিচারকের একটা হবে কি পরামর্শদাতা হিসাবে, উনি ফোর্স করতে পারে না, উনি ডিরেক্ট নিয়োগ করে দিয়েছেন, যেটা ভুল হ্যাঁ, হয়েছে। তাহলে জি তাহলে আদালত আদালত কর্তৃক মধ্যস্থতাকারী হিসাবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান এটা ব্যত্যয়, ঠিক আছে স্যার। হ্যাঁ এটা ঠিক আছে ভাই। জি স্যার। আচ্ছা, আমরা পড়ছিলাম যে 89 ধারার বিধানটা আসলে কি। বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন এবং চেষ্টা করে ব্যর্থ হন, ব্যর্থ হলে নিয়ম কি, অন্য কোর্টে বদলি করে দিতে হবে, তাই না? জি কিন্তু তিনি আবার নিজেই সেটাতে শুনানি করেছেন, তার মানে তিনি আবার সেখানে মধ্যস্থতা করতে গিয়ে ভেতরের খবরগুলো শুনলেন, শোনার পরে আবার বিচার করতে গিয়ে সেই ন্যায় বিচারটা কিন্তু ব্যাহত হবে। হ্যাঁ, অতঃপর জি বিজ্ঞ বিচারক নিজেই স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন, যা 89 ধারার বিধানের স্পষ্ট লঙ্ঘন। তাহলে বোঝাই গেল যে এইভাবে তিনি ব্যাপক ব্যত্যয় ঘটাইছেন, তাই না? জি ব্যাপক ঘটিয়েছেন বলেই তো প্রশ্নটা আপনার এসেছে, প্রবলেম সৃষ্টি হয়েছে। এই কারণে এটা প্রবলেমেটিক প্রশ্ন, নাহলে তো প্রবলেমেটিক প্রশ্নই হতো না, তাই না? জি বাদী হিসাবে ক, ঢাকায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে খয়ের বিরুদ্ধে মোকদ্দমায় ভূমিতে সত্য ঘোষণাপূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মামলা করেন যে কিছুদিন পূর্বে বিবাদী খ এবং তার লোকজন বলপূর্বক তাকে তার সত্য দখলীয় ভূমি থেকে বেদখল করেছে। আমার এই নোটের প্রথম দিকে যে ফরম্যাটগুলো আছে, হ্যাঁ, 842-এর যে ফরম্যাট, আপনি এটা পড়ার সময় 842-এর ফরম্যাট মাথায় আসতে হবে আপনার। মাথায় আসছে না 842-এর ফরম্যাট? জি, আসছে স্যার। কেন? যে বেদখল হয়ে গেছে, সত্য ছিল, হ্যাঁ, আবার ঘোষণা আবার ঘোষণা আবার জি ঘোষণা চাচ্ছে, তাহলে 842 একসাথে আসবে। ঘোষণার জন্য জি 42, আর বেদখল হয়ে গেছে তাই আমাকে 8ও দিতে হবে। শুধু ঘোষণা দিলে আপনি ফল পাবেন না, গাছে গাছ পাবেন, তাই না? মানে ডিক্রি পাবেন কিন্তু বেদখলই থাকবে। মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে খ অসুস্থ হলে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং মোকদ্দমার কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাদী কয়ের অনুকূলে একতরফা ডিক্রি হয়। তাহলে একতরফা রায় বাতিল করার জন্য খ অ্যাডভোকেট হিসেবে আপনাকে নিযুক্ত করলেন, হ্যাঁ। তারপর খয়ের পক্ষে, মানে খ বিবাদী, একতরফা ডিক্রি হয়েছে, তাহলে একতরফাকে কিভাবে বিবাদীর কাজে লাগানো যাবে, দোতরফা করা যাবে সেটা করতে হবে, তাই না? একতরফা রদ জি রহিত করতে হবে।
তার প্রবলেমেটিক প্রশ্ন এটাও কিন্তু ড্রাফটিংও আসতে পারে, সেম জিনিস, তাই না? জি অন্য- যেসব ক্ষয়ের পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার উন্মুক্ত আছে, মানে কি কি করতে পারবে এবার তা বিস্তারিত আলোচনা করেন, মানে খকে পরামর্শ দেন না আপনি কি কি করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, সেটার মধ্যে খ যেটা ভালো মনে করে সেটা হবে আলটিমেটলি। আপনার বিবেচনায় ক্ষয়ের জন্য একতরফা ডিক্রি বাতিল করার জন্য সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ কোনটি? কোনটি হবে 13 ক মতে, তাই না? সরাসরি রদরহিত, জি জি, সরাসরি সহজ রদরহিত হবে। করলেই তো সহজ, সেটা যদি 30 দিনের মধ্যে আসে। তাহলে ঘটনা বর্ণনা করলাম, বিচার্য বিষয় দুইটা, কি কি প্রতিকার আছে এবং সবচেয়ে সহজ কোনটা। কি কি প্রতিকার আছে, তিন চারটা মনে করেন প্রতিকার আছে, তার মধ্যে কোনটা সহজ সেটা, তাই না? জি তাহলে উক্ত একতরফা ডিক্রি বাতিল করার জন্য ক্ষয়ের পক্ষে সম্ভাব্য প্রতিকার, মানে প্রথম জিজ্ঞাসিত বিষয় বা বিচার্য বিষয়ের কি উত্তর, কি কি আছে? একতরফা ডিক্রিটির রদ রহিতের আবেদন, একতরফা ডিক্রিটি সরাসরি রদ রহিতের আবেদন, মানে 13-তে আবার 13-র কতে একতরফা ডিক্রিটির বিরুদ্ধে আপিল, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় তো 96-এর 2-এ, জি তাই না? আবার একতরফা ডিক্রিটি রিভিউ এর আবেদন, রিভিউ করারও তো বিধান আছে সিপিসিতে 115-তে, তাই না? তা জি স্যার। চারটা কিন্তু তার অপশন আছে এখন, এই অনেকটা এমসিকিউ এর মতো হয়ে গেল, এখন কোন বৃত্ত পূরণ করবে, তাই না? তাহলে আমার বিবেচনায় সবচেয়ে সহজ পদক্ষেপ কোনটি এবং কার্যকর? শুধু সহজ হবে না, কার্যকর তো হতে হবে, ফল তো আসতে হবে, তাই না? জি তো এখানে 2 নম্বর যে বিষয়টা সেটা এখানে দেওয়া আছে, যে 9-এর 13-এ, 13-এ মানে 13-র ক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2017 সাল পর্যন্ত, আবারও বলছি আপনাদের, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা শুরু হয় 2012 সাল থেকে, তার আগে এমসিকিউ এর জন্মই হয়নি, শুধু লিখিত হতো আর ভাইবা। তো 12 সালের প্রশ্ন থেকে 17 সাল পর্যন্ত যদি আমি রিসার্চ করে দেখি, তো বার কাউন্সিলের প্রশ্নে 13-র পরে এখানে কি লেখা আছে, ক। তারপরে এর আগে 89 দেখলাম, 89 না 89 ক। এখন যখন জুডিশিয়ারি প্রশ্ন তৈরি করতে শুরু করলো বার কাউন্সিলের, তখন জি দেখবেন জুডিশিয়ারির যে প্রশ্ন 2007 থেকে শুরু করে এখন পর্যন্ত অধিকাংশ প্রশ্নের মধ্যে কি থাকে, ওই যে 13-এ এই স্টাইলে থাকে, তাই না? জি জি তার মানে লেটারটা কি ফলো করতে হবে, এ বি সি ডি এই সিকোয়েন্স সিকোয়েন্স। আর বাংলা করলে ক খ গ ঘ, যেটাই ক খ গ ঘ সেটা এ বি সি ডি, তাই না? তো জি ইন্টারেস্টিং বিষয়, 12 জুন 2026 লাস্ট যে নবম বার কাউন্সিল পরীক্ষা হলো, এখানে আবার বাংলাদেশ বার কাউন্সিলও প্রশ্ন করেনি, জুডিশিয়ারিও করেনি, করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যতটা শুনতে পাচ্ছি, তাই না? তো ওনারা জি আবার ক খতে ফেরত আসছেন। এখন আমার নোটে তো সবগুলা এবিসিডি করে দিয়েছি, অনেকে বিভ্রান্তি হতে পারেন তাই একটু ব্যাখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? তো যেটাই স্যার, এ সমস্যা তো সেটাই নেই ক, স্যার। যেটাই এ সেটাই ক। এখন প্রশ্নে যদি ক দিয়ে আসে আপনি ক দিয়ে উত্তর করবেন, প্রশ্ন যদি এ দিয়ে আসে এ দিয়ে প্রশ্ন করেন। আর প্রশ্নের মধ্যে ক বা এ যদি উল্লেখ না থাকে আপনি যে কোনো একটা ফলো করেন, নো প্রবলেম। আমি কি বোঝাতে পারলাম? জি জি স্যার। তাহলে এই বিধান মতে একতরফা ডিক্রি এই যে সরাসরি রদরহিত করা যাবে, এই দরখাস্ত দিলে নাম মঞ্জুর করার কোনো অপশনই নাই, আদালত মঞ্জুর করতে বাধ্য। বুঝতে পেরেছেন? জি স্যার। কিন্তু কি দিতে হবে আপনাকে? কষ্ট দিতে হবে। এই একতরফা রদরহিত করার কষ্ট কত, 3,000 টাকা কষ্ট দিতে হবে, তাই না? জি স্যার, এবং 30 দিন। 30 দিনের মধ্যে আসতে হবে এভিডেভিট সহ, ঠিক আছে? তাহলে এইটাই সবচেয়ে কি সহজ, কার্যকর। কারণ কারণ বিলম্ব এড়াতেও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত করতে সক্ষম হবেন, এই কথাটা 13-এর মধ্যে লেখা নেই কেন এই আইনটা সৃষ্টি করা হয়েছে, যেন বিলম্ব এড়ানো যায়। কেন বিলম্ব, যদি আদেশ 9 বিধি 13 অনুসারে যেত তাহলে কিন্তু 30 দিনের পরেও যাওয়া যায়, এভিডেভিট লাগে না এবং কষ্ট লাগে না। কিন্তু কি লাগবে আপনাকে, মিসকেস সৃষ্টি হবে এই মামলায়, মিসকেস সৃষ্টি হবে, মিসকেসে সাক্ষী প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, মানে মামলার মধ্যে একটা মামলা সৃষ্টি হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে মামলার গর্ভে আরেকটা শিশু মামলা সৃষ্টি হবে, ওই মামলাটা কি হবে, শেষ হবে, তারপরে মূল মামলাটা আবার চলতে শুরু করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এটা অনেক লেন্দি প্রসেস না? 13 13 অনুসারে তাহলে 13-এ সরাসরি করলে ডিরেক্ট ওই মামলাটা নিষ্পত্তি হয়ে গেল এবং নতুন মিসকেস সৃষ্টি হলো না।
কারণ দর্শানোর মতো আনুষ্ঠানিকতারও প্রয়োজন নাই, কারণ দর্শানোও লাগবে না। কি কারণে আমার বিল, কি কারণে একতরফা আমি হলো, আমি আসতে পারিনি কেন, আমি কেন লিখিত জবাব দিইনি, অথবা লিখিত জবাব দেওয়ার পরেও যদি সে কি করে পরবর্তীতে আর সাক্ষ্য প্রমাণে অংশগ্রহণ না করে। বাদী পক্ষের যখন সাক্ষী শুরু হবে সেখানে অংশগ্রহণ করার পরেও বিবাদী পক্ষ যখন সাক্ষী শুরু হবে, বিবাদী পক্ষ যদি সাক্ষী না দেয় তাও একতরফা হয়ে যাবে। বুঝেছেন? জি বিবাদী পক্ষ সাক্ষী দেওয়ার পরে যদি আর্গুমেন্টে অংশগ্রহণ না করে বিবাদী, তাহলে আর একতরফা হবে না, কারণ আর্গুমেন্টটা অপশনাল, কারণ সাক্ষ্য প্রমাণ তো আছেই, তাই না? জি স্যার। এই বিধির অধীন আনীত দরখাস্ত বিজ্ঞ আদালত সাধারণত না মঞ্জুর করেন না, করার সুযোগ নাই। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। যদি একটু নম্বর বেশি আসে, অপশনাল হিসাবে আপনি যুক্ত করতে পারেন নিচের এই অংশটুকু: বিচার প্রার্থীকে বিড়ম্বনা কমানো, বিচার এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরণকল্পে 2006 সালের সংশোধনের মাধ্যমে এই আইনটা যুক্ত করা হয়েছে। 9 নং আদেশের আওতায় 13A নং বিধিটি সংশোধন করা হয়েছে। তার মানে কত সালে আসছে এটা একটু আলাদা জ্ঞান দিলাম। অতএব এই অংশটুকু না দিলেও হবে। আপনি ফিনিশ করলেন অতএব দিয়ে, ক্ষয়ের পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট হিসেবে আমার বিবেচনায়, মানে আমি মনে করছি আদেশ 9 বিধি 13 এর বিধান মোতাবেক উক্ত একতরফা ডিক্রিটি সরাসরি রদ্দরহিত। এর জন্য ডিক্রি প্রদানকারী আদালতে আবেদন করাই সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ, এবং এই দরখাস্ত করার জন্য আলাদা ওকালতনামাও কিনতে হবে না। তাহলে আমাদের রাজশাহীতে ওকালতনামার দাম কোর্ট ফি সহ 600 টাকা। এই 600 টাকা বেঁচে গেল। ওই 600 টাকা বরং এই পিটিশন দিলে মক্কেল আইনজীবীকে ফি দিয়ে দিতে পারবে, তাই না? জি কিন্তু বাড়তি 3000 টাকা দিতে হবে, সেটা ভিন্ন। কিন্তু বর্তমান যুগে 3000 টাকা কোনো ম্যাটার, কোনো ম্যাটারই না। 19, ক, খ এর বিরুদ্ধে বিজ্ঞ সিভিল জজ, তৃতীয় আদালত, ঢাকা। আদালতের নাম দেওয়া আছে, কোন জেলা সেটাও দেওয়া আছে, সত্য ঘোষণা মামলা নম্বরও দেওয়া আছে 25-21। উক্ত মোকদ্দমায় বিবাদী সমন প্রাপ্ত হয়েও হাজির না হয় বাদীর অনুকূলে একতরফা ডিক্রি হয়। আগেরটার মতো না কাহিনী? জি। এবার বাদী। অতঃপর, হ্যাঁ, অতঃপর একতরফা ডিক্রি হয়েছে, অতঃপর 9 এর 13 মোতাবেক একতরফা ডিক্রি রদ রহিতের জন্য মামলা দেওয়ানি মিস কেস বা বিবিধ মামলা দায়ের করেন। আমি একটু আগে যেটা আগেরটাতে বলেই দিলাম, মানে আগেরটাতে আলোচনা করতে গিয়ে এইটার আলোচনা হয়ে গেল না। জি জি স্যার। আমি বলছিলাম যে যদি সরাসরি রদ্রহিতের জন্য 13A বা কতে না যাওয়া হয়, 13তে গেলে কিন্তু মিসকেস সৃষ্টি হবে। মিসকেস সৃষ্টি হলো মানে মামলা 25-21 ছিল, এর মধ্যে আর একটা নতুন মামলা সৃষ্টি হলো, মিসকেস 10-22। 10-22। এখন 10-22 যতদিন চলবে ওই 25-21 ততদিন কি থাকবে, স্থগিত থাকবে। একজন মা জি যখন গর্ভবতী হন, উনি যদি চাকরি করেন তার কি নিতে হয়, ম্যাটারনিটি লিভ নিতে হয় না 6 মাসের? জি স্যার, তাহলে ছুটে 6 মাস নিতে। বাসায় বসে থাকতে হবে, তাহলে 25-21 মামলা এবার বাসায় বসে থাকবে। তার মানে অনেকটা মামলা প্রেগন্যান্ট হয়ে গেল। আচ্ছা। এই কাজটা করা যাবে না। প্রেগন্যান্সি খুব কঠিন জিনিস, কষ্টের জিনিস। যিনি মা তিনিই জানেন কত কষ্ট। শুধু আপনার 9 মাস 9 দিন না, তারপরেও একটা সন্তানকে বড় থাকা পর্যন্ত মায়ের কষ্টের শেষ নাই। মনে করে 18 বছর পূর্ণ হলে একটা ছেলে, সে প্রাপ্তবয়স্ক হবে, মাকে দেখবে, তাও অনেক সময় দেখে না। মায়ের হাতে সন্তান এত লালন পালন, এত আদর যত্ন সবকিছু পাওয়ার পরেও এই সন্তান মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, অনেক সময় লাঞ্ছিত হয়, খুনও হয় মা সন্তানের হাতে, হয় না? জি হয় স্যার। তো এটা কেন বলছি, এই মামলাকে গর্ভবতী করা যাবে না, মানে মিসকেস করা যাবে না, খুবই লেন্দি প্রসেস, কষ্টদায়ক প্রসেস। তো উভয় পক্ষের সাক্ষ্য বিশ্লেষণপূর্বক বিজ্ঞ আদালত বিবিধ মামলাটি মঞ্জুর করেন। এতে ক সংক্ষুব্ধ হন, নীলাপুল আইনে আসবেন, হাত উত্তোলন করেন। ক এর কোনো প্রতিকার আছে কি? নীলাপু কি ক্লাসে আছেন? তানিয়া আপু আসেন। জি স্যার, উনি তো আপিল করতে পারবে স্যার। আচ্ছা, এখন যে এই যে প্রেগনেন্সি, গর্ভবতী এই শব্দগুলো ব্যবহার করলাম, তাতে কি আপনাদের কষ্ট দিলাম? জি না স্যার, জি না স্যার, এটা না স্যার না। পার্ট স্যার। এটা কিন্তু রিয়ালিটি, তাই না? এবং এটা খুবই কষ্টদায়ক একটা প্রসেস আপনাদের জন্য। তবে
এইটা কিন্তু একটা নারীর সবচেয়ে বড় মূল্যবান উপহার। আমরা পুরুষ সেই উপহার পাইনি, কষ্ট নাই ঠিক আছে, কিন্তু মা হওয়ার যে কষ্ট, এবং এইটা কিন্তু সবচেয়ে বড় উপহার নারীর জন্য, তাই না? একজন নারী জি পরিণতা পাই মা হওয়ার পরে, তাই না? জি স্যার, জি স্যার, নীল আপু, ঠিক বললাম? জি জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এই এই বিষয়গুলো কারেক্ট করার মাধ্যমে কি করি, আমি আপনাদের পড়াটাকে আরো মনে রাখার একটা রেলিভেন্সি তৈরি করে দিই, তাই না? কারণ এই যে প্রেগনেন্সি শব্দের কারণে কিন্তু এটা আপনার বেশি মনে থাকবে। পড়াই লাগবে না, পরীক্ষার হলে মনে পড়ে যাবে, স্যার ইন্টারেস্টিং একটা বিষয় বলেছিলেন। এভাবে পড়া মনে রাখতে হয়। হুম, এরপরে আমরা ঘটনাগুলো দিয়ে দিব। এখানে পয়েন্ট আউট করে দিয়েছি ঘটনা, ঠিক আছে? আপনি চাইলে পয়েন্ট আউট নাও করতে পারেন, জাস্ট ঢালাও দিতে পারেন। জিজ্ঞাসিত জি বিষয় স্যার। বা বিচার্য বিষয় প্রতিকার আছে কিনা, ঠিক আছে? তাহলে ব্যাখ্যা সহ সিদ্ধান্ত, আমি কি পদ্ধতিতে গেলাম, অ্যাডাপটিভ, তাই না? বা কাস্টমাইজ হইতে গেলাম। তাহলে এখানে দেখেন, যেহেতু বিজ্ঞ বিচারক রদরহিতের উক্ত মঞ্জুর আদেশটি একটি আপিল অযোগ্য আদেশ, আপিল অযোগ্য এটা, ও বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। আপিল অযোগ্য, তাই রিভিশনে যেতে হবে। আপেল ফর রিভিশন। আপনি চলে যান 43 আদেশে, এটা নাই। 13 ক হলে আপিল যোগ্য, কিন্তু 13 আপিল যোগ্য নয়। বুঝতে পারলাম? জি স্যার। কামরুজ্জামান ভাই, মনে পড়ছে? জি স্যার। এটা আপনার প্রবলেম ছিল না, আমি সলভ করে দিয়েছিলাম আপনাকে। জি স্যার। জি আমার কিন্তু মনে পড়ছে, ভুলি জি নাই আমি। আপনার আসলে কোনো কিছুই বলেন না স্যার, তাও একদিন অনেকদিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। হ্যাঁ, আমার মনে পড়ছে, আপনি এইটা ছবি পাঠাইছিলেন, মনে পড়ছে। না, রেলিভেন্ট জিনিসগুলো আমার এটা, আমি শুকরিয়া জ্ঞাপন করে মহান আল্লাহর প্রতি যে ছোটবেলা থেকেই কানেক্ট করতে পারি সবকিছু সহজেই। হ্যাঁ, মানে একই ধরনের জিনিস হলে কানেকশন চলে আসে অটোমেটিক মাথায়। মানে এই এই যে বিকাশটা আমার ওই শিশু বয়স থেকে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? জি এবং এটা চর্চা করেছি আমি টিউশনি করার মাধ্যমে। প্রায় 26-27 বছর ধরে টিউশনি করছি তো, তাই এটা মানে ফ্লো চলে চলে এসেছে আমার। এই উদাহরণ দিয়ে দিয়ে যদি মনে করে আমি আজকে উদাহরণ কম দিব, খুব দ্রুত ক্লাস আগিয়ে যাব, তাও চলে আসে। আমি যদি উদাহরণ না দিয়ে আপনারা বঞ্চিত হবেন, কারণ এমন একটা উদাহরণ দিলাম সেটা আপনাদের জন্য উপহার, তাই না? বোনাস। হুম। দেখবেন ঈদের সময় যারা চাকরি করে বোনাসটা আগে দরকার, বেতন পরে দেন। কারণ বোনাসের টাকা দিয়ে আমাকে কি করতে হবে, শপিং করতে হবে বা কোরবানি দিতে হবে, তাই না? আমার মিসেস তার চাকরির বোনাসের টাকা দিয়ে তার মা এবং শ্বশুরকে টাকা দিয়ে দেয় সব। কুরবানির ঈদের পুরো বোনাসের টাকা তার মাকে দিবে এবং তার শ্বশুরকে দিবে, মানে আমার বাবাকে দিবে কুরবানি দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন এটা? তাহলে বোনাসটা আসলে কিনা সেটা দেখে, চাকরির বেতনের টাকা তুলে দিবে না, বেতনের টাকা সে জমানো থাকবে, কিন্তু বোনাসের টাকা তুলে মাকে দিবে আর শ্বশুরকে দিবে কুরবানির সময়। বুঝতে পেরেছেন? তাই জি বললাম যে জি স্যার। যে বোনাসটা কিন্তু খুব জরুরি। তাই এই যে ক্লাসের মাঝখানে যে কথাগুলো বলছে এটা বোনাস, কারণ এই যে লেখাগুলো যেটা আছে সেটা তো বইয়ের মধ্যেও আছে, তাহলে ক্লাসের দরকার কি, তাই না? জি স্যার। একটি দেওয়ানি মামলায় খ এর বিরুদ্ধে দখল উদ্ধারের ডিক্রি পান। দখল উদ্ধারের ডিক্রি পেয়ে গেছেন, এখানে আমাকে স্যার, বুঝতে হবে এখানে বাদীকে আর বিবাদীকে। বলেন। স্যার পূর্বের ওই প্রশ্নটাতে এবার স্যার যদি বিবাদী ক্ষয়ের ওই মিস মোকদ্দমার আবেদনটা যদি আপনার আহ, মঞ্জুর না হতো, তাহলে তো সেক্ষেত্রে রিভিশন করতে পারবে স্যার। হ্যাঁ, সেম ঠিক সেম, আছে। দুইজনের ক্ষেত্রে একই রাইট, একই অধিকার। ঠিক আছে। এই কারণে তো দাড়ি পাল্লা সমান সমান, তাই না? জি জি জি। মানে আমার ব্যাকগ্রাউন্ডে দাড়ি পাল্লা দেওয়াই আছে। জি স্যার। খ, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক কে দখল প্রদান করেনি, তার মানে ডিক্রি পেয়েছে কিন্তু খ ডিক্রি অনুসারে কাজ করলো না। একটা জমি দখল করেছিল, বাদী দখল উদ্ধারের ডিক্রিও পেয়েছে, কিন্তু তারপরেও ওই ডিক্রি মানছে না কে, বিবাদী। তাহলে সঙ্গতার কারণে জারি করতে হবে মামলাটা, তাই না? তাহলে খ এর বিরুদ্ধে ক কি করবে, জারি মামলা করবে। আদালতের নাজির খ এর সম্পত্তির পরিবর্তে গ, গ হয়তো বা তার ভাই বা তার কোনো প্রতিবেশী, তার মানে পাশের সম্পত্তি দিয়ে দিয়েছে। এবার গ তো জি এখানে বিপদে পড়ে গেল, সে মামলার কেউ না, কোনো পক্ষই না।
তাহলে গয়ের মালিকানাধীন সম্পত্তি দখল ককে বুঝাই দিল, তার মানে থার্ড পার্সন যদি কোনো ব্যক্তি, যে নিরপেক্ষ একজন ব্যক্তি, তার সম্পত্তি যদি জারিতে নাজিরের ভুলের কারণে যদি চলে যায় বাদীর দখলে, বাদীর উচিত ছিল ওই সম্পত্তি না নেওয়া, বাদীর সংশোধন করে দেওয়া, মানে আমাকে যেটা দেওয়া হলো সেটা আমি নিয়ে নেবো, সেটা করা উচিত না, তাই না? জি স্যার। আপনার কাছে একটা ডকুমেন্ট আসছে, বা আপনার কাছে একটা পার্সেল আসছে, অনলাইনে আবেদন করছেন পার্সেল, এখন পার্সেল যেটা আবেদন করছেন সেটা না এসে তো বেটার আসছে, তাই না? মনে করেন একটা আইফোন আপনি অর্ডার দিলেন, এখন আইফোন আপনি প্রো অর্ডার দিয়েছেন, হ্যাঁ, 17 প্রো অর্ডার দিয়েছেন, কিন্তু আপনার কাছে প্রো ম্যাক্স চলে আসছে, তার মানে একটু বেটার ভার্সন আসছে, তাই না? একটু বেশি দামের আসছে। আপনি যদি আপনার নৈতিক চরিত্র ঠিক থাকে, সৎ হন, তাহলে সেটা তো ব্যাক দেওয়া উচিত, তাই না? বা আপনি জি বলতে স্যার। পারেন যে ভাই আমাকে ভুল পার্সেল দিলেন, তখন হয়তো বা পার্সেলম্যান দেখবেন একই নামের দুই ব্যক্তি হতে পারে না, একজন প্রো একজন প্রো ম্যাক্স অর্ডার করেছেন, তানিয়া আপু চিন্তা করতে পারেন। একই জি বিল্ডিং এ স্যার। একই ব্যক্তি নাম বা নামের কাছাকাছি নামের ভুলের কারণে পার্সেল এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। তো যিনি প্রো ম্যাক্স অর্ডার করেছেন তাকে আবার প্রো দিলে তিনি খেপে যাবেন, তাই না? জি তাহলে এখানে উচিত ছিল যে আমি তো ক্ষয়ের সম্পত্তির বিরুদ্ধে মামলা করেছি, ক্ষয়ের সম্পত্তি না, আপনি কেন গয়ের দিচ্ছেন? এখন কিন্তু গয়েরটা লুফে নিয়েছে, এটা কিন্তু ঠিক করেনি, করেছে কি? হুম, জি না। না স্যার। জি না এবং স্যার। আদালত উক্ত জারি মামলা এর অনুকূলে নিষ্পত্তি করে দিয়েছে, আদালত তো আদালতের কাজ করে দিয়েছেন, এবং একটা সম্পত্তি পেয়েছে আর খুঁজেনি কোনটা পেলাম, আর প্রো এর পরিবর্তে প্রো ম্যাক্স পেয়েছি, আরো তো মহা খুশি। এবার আদালতের উক্ত আদেশ সংক্ষুব্ধ হলো, হয়তো তো সংক্ষুব্ধ হবেই, কারণ আমি প্রো ম্যাক্স অর্ডার করে সেটা পাচ্ছি না, হ্যাঁ আমার সম্পত্তি চলে গেল। তাহলে উক্ত জমির দখল ফেরত পাওয়ার জন্য কোনো সুযোগ আছে কি? অবশ্যই থাকা উচিত। কি করবে? ঘটনা বিচার্য বিষয় পড়ে নেবেন। 21-এর 100-তে আছে, 21-এর কিন্তু বিধি, মানে আদেশ 21-এ বিধি কিন্তু 100-রও উপরে আছে, হ্যাঁ, 101 স্যার। আরো বেশি আছে, 104-ও আছে। এখন সর্বোচ্চ কয়টা আছে সেটা জানি না, 104-ও আছে এখানে, যেগুলো কাজে আমাদের লাগে। এমসিকিউ নোটে 104 দেওয়া আছে স্যার। হ্যাঁ, তো এই বিধান মতে বিক্রিদার বা নিলামে বিক্রিত কোনো সম্পত্তি ক্রেতা কর্তৃক বিক্রির দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি বেদখল হয়, তার মানে সিপিসি এটা জানে যে সম্পত্তি কি হতে পারে। এটা 1908 সালে এই ধরনের ঘটনা ঘটেছে বারবার, তাই তো আইনটা সৃষ্টি হয়েছে, তাই না? জি জি। তবে তিনি অনুরূপ বেদখলের অভিযোগ করে সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবেন। তার মানে এই থার্ড পার্টির একটা তো ব্যবস্থা রাখতে হবে, নাহলে তো কেঁদে মরে যাবে আদালতে, তাই না? জি। জি এমন স্যার। পরিস্থিতিতে আদালত বিষয়টি তদন্ত করার জন্য দিন ধার্য করবেন। তদন্ত কাকে দিবে? ওই নাজিরকে দিবে, যে তুমি তো ভুল করে ভুল লোকের সম্পত্তি দিয়ে দিয়ে আসছো বাদীকে, যাও ঠিক করে আসো, দেখে আসো। সে তদন্ত করবে, যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বরাবর সমন ইস্যু করবে, ঠিক আছে? জি। কাকে? বাদী বরাবর সমন ইস্যু হবে, যে আপনি গয়ের সম্পত্তি কেন নিছেন, আপনার তো নেওয়ার কথা ছিল ক্ষয়ের, ঠিক আছে, আপনি এটা সংশোধন করে দিতে পারেন। এরপরে 21-এর 101 বিধি মতে কি করবে আদালত? যদি সন্তুষ্ট হয় তদন্ত যে হ্যাঁ আসলে ভুল হয়েছে এবং যে কথাটা বলছে এটা সঠিক, তাহলে আবেদনকারীর নিজের দরুন উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল, এটা যদি প্রমাণ হয় যে হ্যাঁ সে যেহেতু দখলে ছিল এবং তার সম্পত্তি আদালত নিয়ে নিয়েছে ভুলক্রমে, তাহলে দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন আমি এই ফ্ল্যাটটা কিন্তু দখলে আছে, কিন্তু ফ্ল্যাটের মালিক আমি না, তাহলে মালিকের পক্ষে আমি দখলে আছি না? জি তা তো আবার বটে। আমি একটা চেম্বার ভাড়া নিয়েছি, সেই চেম্বারের মালিক কিন্তু আমি না, তো মালিকের পক্ষে আমি দখলে নিয়েছি, এরকম হতে পারে। আবার আমি একটা সম্পত্তি কি দিলাম, মর্টগেজ দিলাম বা বন্ধক দিলাম, তা আমি আমার কৃষি সম্পত্তি মনে করেন আছেন 2 বিঘা, এই 2 বিঘা সম্পত্তি ধান চাষ সহ অন্যান্য ফসল পাট, এগুলো আমার তো করার সুযোগ নাই, আমি ব্যস্ত মানুষ, তাহলে আমি আরেকজনকে কি করবো? মর্টগেজ দেবো, এই 5 বছর তুমি এটা ভোগ দখল করবা বা লিজ দিলাম আমি, এর পরিবর্তে তুমি আমাকে 2 লক্ষ টাকা দিবা, ঠিক আছে? তাহলে এই যে আমার পরিবর্তে মিস্টার রহিম আমার সম্পত্তি চাষাবাদ করছে, বর্গা চাষি, বর্গা চাষিও কিন্তু আমার পক্ষে দখলে থাকলেও এটা আমি দখলে আছি, এটা প্রমাণিত। বুঝতে পারলেন? ধরে নেওয়া হবে। জি এখন স্যার। বর্গা চাষি যদি বলে হ্যাঁ যে এই সম্পত্তি অ্যাডভোকেট শহীদুল সাহেবের, ওনার পক্ষে আমি বর্গা চাষ করছি, মৌখিক
থাকলেও হবে, লিখিত যদি বর্গার কোনো দলিল থাকে তাও হবে, এই মিস্টার রহিম এসে আমার পক্ষে সাক্ষী দিলেও এটা হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আদালত আবেদনকারীকে উক্ত সম্পত্তি দখলে রাখার নির্দেশ দিবে। তাহলে আমরা প্রাসঙ্গিক আইন জেনে গেলাম, তাহলে সেই মতো সিদ্ধান্ত লিখে দিলেই হয়ে গেল। ওকে। জি স্যার। 21, আপনার মক্কেল শরাফতের পক্ষে আপনি 2 লক্ষ টাকা আদায়ের মামলা করলেন, আদালতে নামও দেওয়া আছে মানুষুট মামলা। এই মামলায় দেখা যাচ্ছে যে ডাবল মোরিং মৌজা চট্টগ্রামের 5 কাঠা জমি বিবাদী বিক্রয় করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি করতে হবে? 38 এর 5, 38 এর 5, 6 না কিন্তু, হ্যাঁ, আমার কনফিউশন ছিল, তাই আমি আগের সালে 6ও দিয়েছিলাম, তো আমার ধারণা 6 দিলেও সমস্যা নাই। তবে 6 আর 5-এর মধ্যে মূল পার্থক্যটা আমি বলি। 5-এ হচ্ছে দরখাস্ত দেওয়া হয়, দরখাস্ত দিলে আদালত 6 অনুসারে রায় দিবে। আমার কথা বুঝতে পারলেন? তার মানে 5 অনুসারে দরখাস্ত এবং 6 অনুসারে আদেশ। ক্লিয়ার হলো? জি তার মানে স্যার। অ্যাডভোকেট আবেদন করবে 5 অনুসারে আর জজ সাহেব রায় দিবেন 6 অনুসারে, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের 6 ব্যবহার করাটা একটু ইরেলিভেন্ট হয়, কিন্তু 6-এ দরখাস্ত দিলেও সেটা নামঞ্জুর হবে না, ভুল খুব একটা হবে না। মানে 6-এ উত্তর করা যাবে, কিন্তু যদি আমি বলি যে আমি একেবারে পারফেক্ট উত্তর করব, 5 হচ্ছে মোর বেটার, ঠিক আছে, বা বেস্ট। ক্লিয়ার? তার মানে আমি যখন 22 সালের নোটটা তৈরি করেছিলাম, 22 সালে এই প্রশ্নটা ছিল। তো 22 সালের আমার স্টাইল এরকম ছিল, বিচার্য বিষয়, আহ, আমি জিজ্ঞাসিত বিষয় এইভাবে ব্যবহার করতাম। তো এটা আমি ফাইনাল টাচ নোটে কারেকশন করে দিয়েছি। তবে আমার যে মূল নোটে দেখেন 6 আছে, আপনারা কেটে প্রয়োজনে পাস করে নেন। ঠিক আছে, তো এই অনুসারে কি করব, রায়ের পূর্বে ক্রোক করব, তাই না? জি জি। স্যার। এবং ক্রোক করে কি করব, যেন বিবাদী বিক্রয় করতে না পারে। হ্যাঁ, এই করে রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায় আবেদন করব। এখন ক্রোক করে রাখবে, এখন ক্রোকের পর বিক্রয় করবে কিনা সেটা ভিন্ন বিষয়। ক্রোক করে থেকে গেল, ডিক্রি পাওয়ার পরে বিক্রয় করবে যদি টাকা না দেয়, তাই না? জি স্যার। তার মানে ক্রোক করে থাকলে তো আমার এটাই দরকার, যেন বিবাদী বিক্রয় করতে না পারে, ফার্দার ট্রান্সফার করতে না পারে, তাই না? জি স্যার। জি। বিক্রয় ছাড়াও তো অন্যও করা যায়। কি করা যায়? দান করা যায় না? জি যে আপনি স্যার একটু আগে বললেন না যে স্যার যে জমি আরেকজনকে ব্যবহার করতে দিলাম, মানে বর্গা দিলাম 5 বছরের জন্য, ওই হ্যাঁ, টাইপেরও তো কিছু করতে পারে স্যার। কোনোভাবে যেন ট্রান্সফার করতে না পারে, হস্তান্তর জি করতে স্যার। না পারে, এটা হচ্ছে পারফেক্ট। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এখানে তো বেশ কয়েক প্রকার ট্রান্সফার আছে, তাই না? জি স্যার। একটি জমি বাবদ সত্য ঘোষণার দাবিতে সত্য ঘোষণা, সিভিল জজ আদালতে মামলা করেন, কোন এলাকার সেটা উল্লেখ নাই। আদালত মামলাটি এই কারণে খারিজ করে যে তার সত্যের যথাযথ দলিল দাখিল করতে পারেনি। তার মানে কি করলো, সে সত্য ঘোষণা মামলা করছে কিন্তু দলিল নাই। সে বলছে আমি ক্রয় সূত্রে মালিক হয়েছি, বা এটা আমার দাদা আমাকে দান করেছে, কিন্তু দাদা যে দান করেছে দাদার দলিল নাই। তাহলে হলো, যেটা দাবি করেছে সেটার পক্ষে তো ডকুমেন্ট দিতে হবে, তাই না? জি স্যার। পরে দলিলটি সংগ্রহ করে, পরে সংগ্রহ করে। এক্ষেত্রে কোন আদালতে কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে? তাহলে মামলা দাখিল করার পর অ্যাডমিশন হিয়ারিং হয়। অ্যাডমিশন হিয়ারিং এর সময় দলিল যদি দাখিল করা না হয়, আমি কি করি, মামলার ফাইলিং এর সময় দলিল দাখিল করে দিই, মূলটাই দাখিল করে দিই বা জাবেদা নকল। তাহলে আর অ্যাডমিশন হিয়ারিং এ দেয় না আদালত। কারণ আদালত যখন ওইটা গ্রহণ করার সময়, সমন ইস্যু করার সময় আদালত যখন দেখে যে না পারফেক্টলি এটা ফাইলিং হয়েছে, সবকিছু ঠিক আছে, তখন ডিরেক্ট সমন ইস্যু করে দেয়। আর যখন আমি ফটোকপি দিব তখন আমাকে অ্যাডমিশনের জন্য একটা ডেট দিবে, শুনানি, যে গ্রহণযোগ্যতা শুনানি, যে মামলা গ্রহণ করব না রিজেক্ট করে দেবো, খারিজ করে দেবো। আমার কি দরকার এই ঝামেলায় জড়ানো, তাই না? তাহলে আমি জি সার্টিফাইড স্যার। কপি বা মূল দলিল দিয়ে ফাইলিং করব। এখন যদি খুব কষ্ট হয় কার, বাদীর, যে আমার মূল দলিল তো আদালতে পড়ে আছে, যদি হারাই যায়, যদি ছিঁড়ে ফেলে, বিবাদী যদি টাকা দিয়ে সেটাকে সরিয়ে ফেলে নথি থেকে, এই টেনশন করলে কি করবো, একটা দরখাস্ত দিব যে স্যার আমি এখন ফটোকপি দাখিল করছি সত্যায়িত করে, যখন আবার মামলা সাক্ষী শুরু হবে প্রয়োজনে আমি আবার মূল কপি দাখিল করিব। তাহলে আমাকে মূলগুলো আবার ফেরত দেবে, ফটোকপি দাখিল করব। এটারও বিধান আছে, এটাই বেশি হয়। বুঝতে পেরেছেন? জি। তাহলে সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তি সহ উত্তর দিন। এখন এখানে যে ঘটনা ঘটছে, প্রথম দিকে সে দলিল দিতে পারেনি, অ্যাডমিশন হিয়ারিং এর সময় মামলা খারিজ করে দিয়েছে। আপনার দলিল নেই আর মামলা করেছে, যান মামলা শেষ, খারিজ। আগে দলিল নিয়ে আসেন। পরে দলিল সংগ্রহ করেছে, পেয়েছে কোথাও, কোথাও হয়তো বা বাড়িতে
কোনো টাঙ্কির মধ্যে দাদা রেখে দিয়েছিল, ঠিক আছে, পরে খুঁজে পাওয়া গেছে। এখন কি করবে সে? যে এখানে 96 2 অনুসারে খারিজ হয়েছে, কেন 96 2? কারণ বিবাদী তো আসেনি, একতরফা এখানে খারিজ হয়ে যায়নি। জি। জি জি স্যার। যেহেতু বিবাদী আসেনি, বিবাদী তো আসার সুযোগই পায়নি, সমনিষ্য হয়নি। তো এই কারণে এখানে 96 2 দিয়েছি, আপনি জাস্ট 96 দিলেও হবে, কিন্তু 96 1 বা 3 দিলে কিন্তু আবার ভুল হবে। তার মানে বুঝে শুনে উপধারা ব্যবহার করবেন, অথবা উপধারা ব্যবহার হওয়া থেকে বিরত থাকিবেন। ও প্লেন 96 দিয়ে দেবো স্যার। 96 দিবেন, মানে ঝামেলায় জড়াবেন না, যদি বুঝতে পারেন দিবেন। কারণ এখানে তো বিবাদী আসেনি, ডিরেক্ট খারিজ হয়েছে। তা 96 2 মানে এটা একতরফা। তাহলে এটা আপিল করুক, অথবা কি করবে? আদেশ কত 47 বিধি একমতে ডিক্রি প্রচারের 90 দিনের মধ্যে সিভিল জজ আদালতে রিভিউ করবে, যে স্যার তখন তো দলিল দিতে পারেনি, স্যার দলিল নিয়ে আসছে, স্যার রিভিউ করে এটা একটু মামলাটা নেন। রিভিউ করলে কি হবে? নতুন করে ওকালতনামা লাগবে না, নতুন করে আর আর্জি লিখতে হবে না, নতুন করে কোর্ট ফি দিতে হবে না, এটাই বেটার না? তাহলে দুইটি প্রতিকার আছে, যেটা 2 নম্বরটাই বেটার। আপনি উল্লেখ করতে পারেন কনক্লুশনে যে দ্বিতীয়টাই সবচেয়ে উপযুক্ত হবে। আর নতুন করে আবার তো আর্জি দাখিল করতে পারবে কোর্ট ফি দিয়ে। নতুন করে আর্জি দাখিল করা যাবে না, কারণ এটা 7-11 মতে হয়নি। 7-11 হলে সেটা ডিক্রি, এই খারিজ আদেশ আদেশ, এটা ডিক্রি নয়। ও আচ্ছা। জি স্যার। মানে মামলা তো ব্যর্থ হয়ে গেছে, তাই রেস জুডিকাটা বাধা দিবে আপনাকে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। ক্রিটিক্যাল, কিন্তু বারবার বুঝতে বুঝতে মাথায় গেঁথে যাবে আপু, ঠিক আছে? এই কারণে আপনি দেখবেন, আপনি ওই যে 25টা লিস্ট মনে রাখবেন। চূড়ান্ত শুনানির সময় ওয়াই অসুস্থ হয়ে পড়ায় একতরফা ডিক্রি হয়। কেন একতরফা? কারণ সে আসেনি, তাই না? এর রায় বাতিলের জন্য ওয়াই আপনাকে নিযুক্ত করে। ওয়াই এর পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার আছে, এবং সহজ প্রতিকার ও কার্যকর প্রতিকার কোনটি, কি কি আছে? আদেশ 9 বিধি 13 বিধান মতে একতরফা ডিক্রি রদের, যেটা সরাসরি নয়, মিসকেস সৃষ্টি হবে, ঠিক আছে, মামলাকে প্রেগনেন্ট করে দেওয়া আর কি। আর আহ, আদেশ 9 বিধি 13 এর বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি রদ রহিত, এটাই পারফেক্ট। এবং 90 দিনের মধ্যে রিভিউ করতে পারবে, ঠিক আছে? ওকে। তাহলে সব থেকে সহজ কোনটা? 9-13 বা ক। তাহলে 30 দিনের মধ্যে আসতে হবে, এফিডেভিট সহ 3000 টাকা কস্ট দিতে হবে। এই কস্ট কে পাবে? বাদী পাবে। আর বাদীকে আবার নোটিশও দিতে হবে, তাই না? জি স্যার। KLM এজমালি সম্পত্তিতে ভোগ দখলে থাকালে, এজমালি শব্দের অর্থ কি? ওয়ারিশ সূত্রে যে সবগুলো পাওয়া যায় স্যার। না, এজমালি শব্দের অর্থ কি? হোয়াট ইজ এজমালি? ও, না স্যার, জানি না স্যার, ক্লিয়ার জানি না স্যার, এটা এমনি এজমালি মানে যৌথভাবে ভোগ প্রচলিত দখল শব্দ করা, স্যার। এজমালি মানে যৌথভাবে ভোগ দখল করা। জি জি, মানে মানে সম্মিলিত, মনে করেন যে, বাপে রেখে গেছে। একটা পুকুর আছে বাবার। জি জি। মিস্টার রহিমের একটা পুকুর আছে, রহিম মারা গেলেন, এখন রহিমের একটা স্ত্রী আছে, 3টা সন্তান আছে, তাহলে এই 4জন ওয়ারিশ। এখন 4জন ওই সম্পত্তিটা ভোগ দখল করছে, এবং এই সম্পত্তিটা আবার মিস্টার এক্স কে কি দেওয়া আছে? লিজ দেওয়া আছে, এবং প্রতি বছর এই পুকুর থেকে 4 লক্ষ টাকা করে আসে। তাহলে যদি মনে করে যে হ্যাঁ, এই 4জন 1 লক্ষ টাকা করে ভাগ করে নিবে, দ্যাট ইজ এজমালি। বুঝতে পেরেছেন? আচ্ছা। একটা আম গাছ আছে, বাবা মারা গেছে, সন্তানেরা যারা আছে তারা ওই আম গাছটা কাটেনি, এটা সবাই ভোগ দখল করবে। আম গাছ যত আম হবে, আম পেড়ে সবাই ভাগ করে নিবে। অথবা যদি আম গাছটা লিজ দেওয়া হয়, তাহলে সেই টাকাটা সবাই ভাগ করে নিবে, দ্যাট ইজ এজমালি। ওকে। স্যার। তার মানে পৃথক হবে না। এখন যদি আম গাছ 2টা হয়, 2 ভাই হয়, বলে যে এই বড় গাছটা আমার আর এই ছোট গাছটা তোমার, তাহলে এই আম গাছটা ওই খাবে, এই আম গাছটা খাবে, এটাকে বলে কি? পৃথক সাহাম। এটাকে কি বলে? আহাম। পৃথক সাহাম। বাটোয়ারা মামলার আচ্ছা। মাধ্যমে এজমালিকে ভেঙে পৃথক সাহাম করা হয়। তার মানে এজমালি এর বিপরীত কি? পৃথক সাহাম।
তার মানে এজমালি হচ্ছে আচ্ছা এক্সটেন্ড বা জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে প্রযোজ্য, আর পৃথক সাম হচ্ছে মানে এটা কি বলে নিউক্লিয়ার বা একক ফ্যামিলির ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাপারটা এরকম, ঠিক আছে? জি তো এজমালিতে ভোগ দখল করলে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, তাই বাটোয়ারা মামলার সৃষ্টি হয়, ঠিক আছে? জি। তাহলে এজমালি শব্দটা ব্যাখ্যা না দিলে আপনি কিন্তু বুঝতেন না। না স্যার, এটা আজকে জেনে তাহলে গেলাম স্যার, থ্যাংক ইউ। এজমালির উপরে আপনারা লিখে নেন যৌথভাবে, এজমালি মানে যৌথভাবে, হ্যাঁ। আচ্ছা মানে এটাকে কি বলে, টুগেদার। কে এর অন্য দুজনের বিরুদ্ধে বাটোয়ারার মোকদ্দমা দায়ের করেন, ঠিক আছে? কে, এল এবং এম কে বিবাদী করে মামলা করলো। মোকদ্দমা চলমান অবস্থায় এল তার অংশের জমিতে নতুন ইমারত নির্মাণের জন্য প্রস্তুতি নিতে থাকেন। পৃথক সাম তো হয়নি। এজমালি সম্পত্তিতে বাড়ি নির্মাণ করতে গেলে অপর ভাই যদি বলে, কে যদি বাধা দেয় যে না তুমি এটাকে ভাগ করো তারপরে বাড়ি করো, ঠিক আছে, নাহলে পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে, হতে পারে না? জি স্যার। এটা মৌখিক বাটোয়ারা হতে পারে বা দালিলিক বাটোয়ারা হতে পারে, যেটা রেজিস্ট্রি করতে হয়। তাহলে কে এল এর অংশেও জমি পাবেন মর্মে দাবিতে উক্ত নির্মাণ কাজ স্থগিতের জন্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করেন। কোন মামলায় অস্থায়ী দরখাস্ত আসলো? বাটোয়ারা মামলায়। বাটোয়ারা মামলার ইংলিশ কি? পার্টিশন শুট। কি? পার্টিশন। পার্টিশন শুট। বাটোয়ারার উপরে লিখে নেন বন্টন মামলা বা পার্টিশন শুট, ঠিক আছে? সংশ্লিষ্ট আইন ও নজির উল্লেখে নজির শব্দটা দিয়ে তো বিপদে ফেললো আপনাদের, তাই না? তার মানে জি কেস ল স্যার। দিতেই হবে। নজির মানে কেস ল বা প্রিসিডেন্ট। নজিরের বাংলা, নজির হচ্ছে বাংলা, ইংলিশ হচ্ছে প্রিসিডেন্ট বা পূর্বের রায়, যেটাকে কেস ল বলি আমরা বা কেস রেফারেন্স বলি। অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের সম্ভাব্য ফলাফল লিখুন। তাহলে আপনার নজির দেখিয়ে এই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলার যে দরখাস্ত, মানে বাটোয়ারা মামলা অস্থায়ী নিষেধাজ্ঞার যে দরখাস্ত, এটার ফলাফল কি হবে? হয় মঞ্জুর হবে, না হলে না মঞ্জুর হবে। কেন হবে সেটা ব্যাখ্যা দিতে হবে নজিরের আলোকে, তাই না? জি ইভেন আইনের আলোকেও দিতে হবে। কত আদেশ? 39 আদেশ, তাই না? জি স্যার। এখন জি যদি স্যার। 39 আদেশ আপনার জানা থাকে, আপনি উত্তর করে আসতে পারবেন। নজির জানা থাকলো না, নম্বর 1 2 কম দিবে, কিন্তু আপনি উত্তর পাবেন, তাই না? পারবেন। তার এখানে দেখেন যে 22, আপনারা এখানে আমার একটু নোট করে নেবেন, 39 আদেশটা এখানে মিস হয়ে গেছে, হ্যাঁ। 39 আদেশটা আচ্ছা আপনারা যুক্ত করে নেবেন একটু দেখে। তো এই মামলার মহামান্য আপিল বিভাগ অভিমত প্রকাশ করেন যে বন্টনের মামলায় যেন কোনো শরিক, শরিক মানে কি অংশীদার বা পার্টনার বা শেয়ারার বা কো শেয়ারার বলে, নালিশি সম্পত্তি অন্য কারো নিকট হস্তান্তর করতে না পারে বা সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করতে না পারে। আচ্ছা, প্রকৃতি পরিবর্তন মানে খোলা মাঠ ছিল, সেখানে কি করছে? বাড়ি নির্মাণ করছে, তার মানে প্রকৃতি পরিবর্তন হলো, তাই না? জি জি না পারে সে মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যাবে। তার মানে এটা কি হবে? মঞ্জুর হবে, তাই না? জি আমাদের কেস লতে স্পষ্ট জানা যাচ্ছে। একটু আপনারা আদেশ 39টা দেখে 39 থেকে একটা বিধি অন্তত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি না পারেন জি স্যার। আমাকে বলবেন যে স্যার একটু দিয়ে দিবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? জি আমি এখানে একটু 92 ধারায় নোট করে রাখবো, 92 একটু নোট করে রাখলাম। খুব চাপ নিয়ে নোটটা করার কারণে এটা হয়েছে। নেক্সট প্রিন্টে এটা আমি এখানে একটু অ্যাড করেই দিব, ঠিক আছে? রহিম কলিমের, করিম না কিন্তু, কলিম বিরুদ্ধে সত্য ঘোষণা মোকদ্দমায় দায়েরপূর্বক দাবি করে যে সে রহমানের নিকট হতে দান সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। তাহলে উক্ত মামলা খারিজ হয়ে যায়। রহিম কি জবরদখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মামলা করতে পারবে? করতে পারবে না। রেজ জুডিকাটা বাধা দিবে। কেন? কারণ আপনি প্রথম মামলাতে কেন অ্যাডভার্স পজিশনের মামলা করলেন না? আপনি জি একটা ভুল মামলা করলেন, করে আদালতকে মিসলিড করলেন, ভুল তথ্য দিলেন। তাহলে আপনি যে রহমানের কাছ থেকে দানসূত্রে পেয়েছেন, আপনার দানসূত্রে দলিল প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বলে খারিজ হয়েছে, তাই না? জি তাহলে আপনি দখলজনিত করা যাবে না, তার মানে বুঝে শুনে আপনাকে মামলা করতে হবে। এখন আপনার কাছে একটা বন্দুক আছে, একটা মাত্র গুলি আছে, তাহলে বুঝে শুনে আপনাকে ফায়ার করতে হবে, তাই না? জি স্যার। চাঁদের পাহাড় সিনেমা দেখছেন? সিনেমা দেখেনি, তবে ইয়ে পড়েছি জিতের, স্যার। জিতের চাঁদের পাহাড় শুনেছেন?
উপন্যাস পড়েছেন জি তাই না? মানে জি 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 স্যার, আমি উপন্যাস বিভূতিভূষণ আমি বন্দ্যোপাধ্যায়। উপন্যাস পড়ে বেশি মজা পেয়েছি, সিনেমা দেখে ততটা পাইনি। সিনেমা দেখে মানে 20%ও পাইনি। মানে এত বড় একটা উপন্যাস এই 2-3 ঘন্টার সিনেমায় এক্সিকিউশন করা সম্ভব না, তাই না? জি স্যার, এটা মানে সিরিজ আকারে হলে আবার হয়তো হয়তো। হ্যাঁ। তো শেষে কি, তার কাছে গুলি একটা আছে, কি করবে, তাই না? জি এরকম সিচুয়েশন, তা আপনাকে বুঝে শুনে মামলা করতে হবে। আপনার মক্কেল, আপনার ভুলের কারণে মক্কেল ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তাই ভাই তো যারা স্যার। আমার ভিডিও শুনছেন, মক্কেল আছেন, বুঝে শুনে ভালো আইনজীবীর কাছে যাবেন। হ্যাঁ, 2-3 জনের সাথে পরামর্শ করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন কাকে মামলা দিবেন। তাহলে 11-র চতুর্থ ব্যাখ্যায় আছে, শুধু 11 দিলেই হবে, চতুর্থ না দিলেও হবে, চতুর্থ দেওয়া অপশনাল। ঠিক আছে। তো এখানে রেজ জুডিকাটা বাধা হিসেবে আসবে, দোবারা দোষ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে। ঠিক আছে। তো আজকের ক্লাস জি স্যার। এতটুকুই।